Assalamu alaikum. March forward free coaching for BCS and others. পেজ থেকে সরাসরি লাইভে এসেছি। মার্চ ফরওয়ার্ডের নিয়মিত আয়োজন কৃতীদের সাথে এক সন্ধ্যায় আমাদের আজকের নবম পর্বে। আমরা এই প্রোগ্রামটা মূলত আমরা সাজিয়েছি যারা সিনিয়র পার্সনস, যারা অনেক অভিজ্ঞ সিভিল সার্ভেন্ট, একটা পর্যায়ে চলে গিয়েছেন অনেক দীর্ঘ অভিজ্ঞতার পথ বেয়ে, এবং উদ্যোক্তা যারা সিনিয়র এবং অনেক সফল এই ধরনের, এবং শিক্ষাবিদ সিনিয়র এডুকেশনিস্ট যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে, এই ধরনের লোকদেরকে নিয়ে আমরা অতিথি হিসেবে নিয়ে এসে তাদের অভিজ্ঞতাগুলো, তাদের পরামর্শগুলো আমরা আমাদের ইয়াং জেনারেশনের জন্য শুনিয়ে থাকি, যাতে আমরা যারা ইয়াং মার্চ ফরওয়ার্ডের তরুণ সদস্য যারা আছেন তারা তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারে, তাদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে একটা অনুমান করতে পারে, একটা পরিকল্পনা করতে পারে, এবং আমি প্রায়শই একটা শব্দ বলি, মনোছবি তৈরি করে নিতে পারে। এই জন্যই মূলত কৃতীদের সাথে এক সন্ধ্যায়। তো আমি আজকে সম্মানিত অতিথির সাথে আপনাদের সরাসরি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। স্যার হচ্ছেন আমাদের সম্মানিত ডক্টর তপন সরকার স্যার। স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের ডক্টর তপন সরকার স্যার হচ্ছেন অস্ট্রেলিয়ান গ্রিফিথ ইউনিভার্সিটি বিজনেস স্কুলের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর। স্যারের অনেক পরিচয়, অনেক দায়িত্ব। স্যারের এতগুলো পরিচয় দেখার পর আমার কাছে প্রথম মনে হয়েছিল স্যার অনেক বয়স্ক লোক হবে, 70-80 ইয়ার্স এরকম হতে পারেন, কিন্তু পরবর্তীতে না, এটা দেখলাম যে অনেক কম বয়সে স্যারের প্রাপ্তির খাতা অনেক বেশি দীর্ঘ। আবার স্যারের কাছ থেকে কথা বলে জেনেছি স্যারের অতীতটাও খুব মসৃণ ছিল না, অনেক কণ্ঠকাঠিন্য ছিল, বিভিন্ন কারণে অনেক এটা কি ওয়েদারিং ছিল, সব মিলিয়ে। তো আশা করি তার কিছু বিবরণ আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে আমরা পেয়ে যাব। স্যার বর্তমানে স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করেছিলেন। পরবর্তীতে উনি এর ভিতর বেশ কয়েকবার জব করেছিলেন গভর্নমেন্ট সেক্টরে, নন গভর্নমেন্ট সেক্টরে ওনার কয়েকটি জব হয়েছিল, স্যার নিজে এই জবগুলো করেছেন, এবং 18তম বিসিএস ট্যাক্সেশন ক্যাডার হিসেবে স্যার মনোনীত হয়েছিলেন, এবং ট্যাক্স ক্যাডারে স্যার দীর্ঘদিন কাজও করেছেন। একটা পর্যায়ে গবেষণার প্রতি, শিক্ষার প্রতি, শেখা এবং শেখানো, রিসার্চ, এগুলোর প্রতি স্যারের দুর্নিবার আকর্ষণের কারণে উনি দেশ ছেড়ে যান উচ্চশিক্ষার কারণে, এবং উচ্চশিক্ষা গ্রহণ করার বিভিন্ন পথ পরিক্রমায় স্যার একজন এখন পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এনভায়রনমেন্ট, পাওয়ার, এই সমস্ত বিষয়ে একজন বিশেষজ্ঞ হয়ে উঠেছেন, এবং পৃথিবীর খুবই বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান গ্রিফিথ ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস স্যার অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমরা সরাসরি স্যারের সাথে পরিচিত হই, এরপর স্যারের কাছ থেকে শুনবো। স্যার কেমন আছেন? সব মিলিয়ে আপনি যদি বলতেন প্লিজ। আমি ভালো আছি, এবং আপনার মাধ্যমে সকল দর্শকদেরকে যারা এখন শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদেরকে আগাম বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। কাল বড়দিন অস্ট্রেলিয়াতে, বুঝতেই পারছেন এখন প্রায় রাত 10টা বাজে। আগামীকাল বড়দিন, একটি অত্যন্ত খুব একটি জাঁকজমক একটি সময় এখন, এবং আমার মনে হয়েছে যে যখন আমি এই প্রস্তাবটি পাই আপনাদের কাছ থেকে, আমি সত্যি এখানে কথা বলতে চেয়েছিলাম আমার কেননা এর সাথে যারা উদ্যোক্তা জড়িয়ে আছে তাদেরকে আমি খুবই শ্রদ্ধা করি। অসীম কুমার রায়, ওয়াহিদ হোসেন এবং আদুল সৈয়দ, তারা আমার প্রাক্তন সহকর্মী। তো এই যেরকম একটি কাজ, এই উদ্যোগ আমি বলি কাজের থেকে বড় কথা, সেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রান্তিক যে এলাকার যে ছেলে মেয়ে, তারা একটি চাকরির জন্য, একটি ভালো চাকরির জন্য, একটি ভালো জীবনের জন্য তারা কিন্তু একটি লড়াই, আমি এটাকে লড়াই বলবো, এই লড়াইটায় আমিও এক সময় ছিলাম, তারা চালিয়ে যাচ্ছে, এবং অনেকেই রয়েছে তার মধ্যে যারা সুবিধা বঞ্চিত, এবং এই সুবিধা বঞ্চিতদের কথাই মূলত মনে করে আমি আসলে এই প্রোগ্রামটায় আসতে আমার উৎসাহ হয়েছে এবং আমি এসেছি। তো আমি চেষ্টা করব যে আমার যে অভিজ্ঞতা আছে সেটি আজকে তাদেরকে দিয়ে সাহায্য করতে। অনেক 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 ধন্যবাদ স্যার।
আপনাকেও বড়দিনের শুভেচ্ছা। আপনিও ঠিক এই সময় আমাদেরকে সময় দেওয়া আপনার জন্য অনেক টাফ ছিল, ফ্যামিলি এবং ওখানকার যে সামগ্রিক উৎসব ও মুখরতা, বিশেষ দিন বড়দিনের উৎসবের প্রাক্কালে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। স্যার, আপনার কাছ থেকে আমরা সরাসরি, যেহেতু আমাদের টাইম লিমিটও আছে, সরাসরি আলোচনার একেবারে শুরুতে স্যার আপনার কাছ থেকে শুনতে চাই। আমার 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 আমি যতটুকু জানি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আজকে বিজয়ের মাস, আমাদের বিজয়ের ডিসেম্বর মাস, এবং ডিসেম্বর মাসের সাথে এই যুদ্ধের সাথে আপনারও স্মৃতি জড়িত আছে। 1971 সাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরুর দিকে, প্রাক্কালেই সম্ভবত আপনি আপনার পিতা ইহজগৎ ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা, তারপর বিদেশ যাওয়া, এই যে বিসিএস ট্যাক্সেশন ক্যাডারে জয়েন করা, এই বিষয়টা সম্পর্কে যদি স্যার একটু বলতেন, তারপর আমরা আমাদের মূল আলোচনায় চলে আসবো। আপনার পড়ালেখা থেকে শুরু করে গ্রিফিথ ইউনিভার্সিটিতে এখন প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করা, এই বিষয়ের উপর যদি আপনি স্যার আমাদের তরুণদের উদ্দেশ্যে একটু বলেন। আর মার্চ ফরওয়ার্ডের যারা ইয়াং জেনারেশন, আমাদের তরুণ তরুণী, আমাদের ভাই বোনেরা যারা এই প্রোগ্রাম শুনছেন, তাদের সকলকে বলি, স্যারের কথাগুলো আপনারা শুনেন, এগুলো আপনাদের কর্মস্পৃহা, পরিশ্রমের মানসিকতা এবং সংকল্পের পথে এবং উপযুক্ত পরিকল্পনার পথে আপনাকে অনেক এগিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। স্যার এই বিষয়ে একজন এক্সপার্ট বক্তা, এবং স্যারকে হয়তো আপনারা বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় দেখে থাকতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ক্যারিয়ার সংশ্লিষ্ট বিষয়ে, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে পেশা নির্বাচন এবং উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের কারো যদি কোনো জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে সেই আপনাদের প্রশ্নগুলো জানবেন। এবং অবশ্যই যে কথাটা আমি প্রায় বলে থাকি, আপনাদের ইয়াঙ্গার বন্ধু বান্ধব যারা আছেন, ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছেন, যারা শিক্ষা দীক্ষার সাথে জড়িত, পড়ালেখা করছেন বা কেরিয়ার সিকার্স যারা আছেন, তারা সকলে যার এই প্রোগ্রামটা শোনার দরকার মনে করবেন, তাকে মেনশন করুন, যাতে তিনি আমাদের বক্তব্য, আমাদের কথাগুলো শুনতে পান। আমাদের স্যার বজলুল কবির ভূঁইয়া স্যার, আমাদের একজন সম্মানিত অ্যাডভাইজার, আপনি চিনবেন, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। স্যারও যুক্ত হয়ে আছেন আমাদের সাথে, শুনছেন আজকে বক্তব্য। স্যার, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি বজলুল কবির ভূঁইয়া স্যারকে। স্যার যদি বলতেন, আর বন্ধুদেরকে বলবো আপনার টাইম লাইনে শেয়ার করুন প্লিজ। টাইম লাইনে শেয়ার করলে আপনারা নিজেরা পরবর্তীতে এটা আবার শুনতে পারবেন, আপনাদের বন্ধুদেরকে শোনার সুযোগ হবে, এবং যার শোনা উচিত তাকে মেনশন করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন প্লিজ। ডক্টর তপন সরকার স্যার। ধন্যবাদ। আমি মার্চ ফরওয়ার্ডের তেমন কোন অনুষ্ঠান দেখা হয়নি, তবে সাম্প্রতিক বজলুল কবির ভূঁইয়া স্যারের একটি অনুষ্ঠান আমি একটু দেখছিলাম। তো সেখানে উনি বেশ কতগুলো কথা বলেছিলেন, যে বিশেষ করে ওনার ছেলে এবং মেয়ে যারা বিদেশে আছে, এবং যারা মানে এই যে কথাটা, যে ক্যারিয়ার চয়েসের ব্যাপারে তারা যে কতটা সচেতন, এবং তারাও যে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার কাজ করছে, বিষয়গুলো আমার ভালো লেগেছিল। স্যারকে ধন্যবাদ। আসলে আমি যে কথাটা প্রথমে জিজ্ঞেস করছিলেন, যে আমার জন্ম 1971-এ, 71 প্রজন্ম 71। তো এটি এমন একটি খুব সময়, একটি খুব আলোড়িত সময়, আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। তো ওই 71-এর শুরুতেই আমি, আমার বাবা, উনি একজন হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন খুলনায়। আমার বাড়ি খুলনাতে, দক্ষিণ খুলনায় প্রত্যন্ত একটি এলাকায়। সেখানে উনি শিক্ষকতার মতো একটি পেশাকে বেছে নিয়েছিলেন, কেননা এলাকাটি অত্যন্ত দরিদ্র, এলাকাটি অনুন্নত, এবং শিক্ষার আলোটা ছড়িয়ে দেওয়াটা তার মুখ্য ছিল। তো 71-এ তো অবশ্যই আমরা, তারপরে ওনাকে হারানোর পর আমার জন্ম হয়। আসলে ওনাকে হারানোর পর আমার জন্ম হয়, আমি ওনাকে দেখিনি। তো এরকম একটি সময় পরে আমার মা আর কি, আমরা যখন শরণার্থী হয়ে ভারতে যাই, ফিরে আসি, তারপরে আমার পড়ালেখাটা আমার মায়ের দায়িত্বেই সম্পন্ন করি। তো আপনারা বুঝতে পারছেন যে আমার পড়ালেখা বা আমার ছোটবেলাটা কতটা একটি কষ্টের ছিল। এবং শুরুর দিকে আসলে আমরা যারা, এখন তো অনেক স্কুল কলেজ হয়েছে, আমি যে জায়গায় বড় হয়েছি ওখানে কোনো স্কুল ছিল না। তো আমার দেখা গেল যে আমি প্রথম হয়তো স্কুলে গেছি যে আমার বয়স যখন হয়তো 10 বা 11। তার আগে আমাকে হোম স্কুলিং, যেটা আমরা পাঠশালা বলতাম, সেখানে আমার পড়ালেখা শুরু, এবং আমার মায়ের তত্ত্বাবধানেই। এই কথাগুলো বলার একটা অর্থ হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু এখনো অত্যন্ত প্রত্যন্ত এলাকা রয়েছে। তো সেখান থেকে আমি আজকে যে পর্যায়ে এসেছি, সেটা
খুব আহামরি কোনো পর্যায়ে নয়, তবে এই গল্পটি কিভাবে সম্ভব হলো, যেটাকে আমি একটা গল্প বা একটা জার্নি বলবো, সেটি কিন্তু যে আমি খুব স্বপ্ন দেখতে পছন্দ করি। এবং আজকে যে পেশা নির্বাচন নিয়ে যে কথাটি হচ্ছে, আমি সবসময় চেয়েছি যে যে পেশাটি আমি পছন্দ করব সেই পেশাটিতেই আমি যাব। সেই পেশাটি যদি অনেক বড় কিছু হয়, তাহলেও বা তার 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 সেটি যদি একটি বড় বিসিএস চাকরিও হয়, কিন্তু সেটা যদি আমি পছন্দ না করি তাহলে আমি করব না। মানে ব্যাপারটা আর কি এরকম। তো এই জন্য আমি কিন্তু বাংলাদেশে থাকাকালীনই কিন্তু প্রায় আমি চাকরি করেছি। আমি বাংলাদেশে বিসিএস এর চাকরির আগে আমি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। তার আগে আমি আরো একটি প্রথম শ্রেণীর চাকরি বাংলাদেশ বন বিভাগের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর ছিলাম, এবং শুরু করেছিলাম আমি একজন গবেষণা কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বন বিভাগে। তো এই যে আমার একটি পর্যায়ে কিন্তু আমি থেমে থাকিনি, যে আমি সব সময় কিন্তু যেটি আমার ভালো লাগে সে ধরনের একটি বিষয়ের প্রতি এবং কিন্তু আমি গেছি। এবং একই সাথে কিন্তু আমি সব সময় আমার উচ্চ শিক্ষাটাও, এই যে বিষয়টি আজকের প্রধান বিষয়, যে আমাদের পেশা নির্বাচনের উচ্চ শিক্ষা, শিক্ষা আমাদের দরকার। শিক্ষাটা কিন্তু শুধুমাত্র একটা চাকরি পাওয়ার জন্যই দরকার না, শিক্ষাটা একটি সারা জীবনের একটি অনগোয়িং বা একটি চলমান প্রক্রিয়া। কেউ হয়তো বলতে পারবে না এখনকার দিনে বা কোনোদিনে যে আমার শিক্ষা শেষ হয়েছে। তো এটা নিয়ে আমি বলবো যে আমি কিভাবে আমার, যে যখন আমি দেশে ছিলাম চাকরি করেছি তখন তো আমি শুধুমাত্র একজন ব্যাচেলার গ্রাজুয়েট ছিলাম। তারপর কিন্তু আমি মাস্টার্স করেছি, মানে একজন ওয়ার্ল্ড ব্যাংকের ফেলো হিসেবে। পরবর্তীতে অস্ট্রেলিয়ার যে প্রধান বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি কিন্তু পিএইচডি ডিগ্রি করেছি, এবং পরবর্তীতে আরো পরে আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে একজন ভিজিটিং ফেলো হিসেবে কাজ করেছি। তো এই যে গল্পটি হয়তো আমি একবারে বলে গেলাম, কিন্তু এটা কিন্তু আসলে কোনো একটি সহজ সরল রেখার মতো গল্প নয়। সব সময় আমাদের যে মোটিভেশনটা সেটি কিন্তু প্রয়োজন, এবং সেটি আমার ক্ষেত্রে আমি সব সময় রেখেছি। আর তাই আজকে প্রত্যন্ত বা যে কোনো এলাকা থেকে আজকের এই অনুষ্ঠানটি যারা শুনছে, যারা তাদেরকে সুবিধা বঞ্চিত মনে করছে বা মনে করে থাকে, আমি সবাইকে একটা আশা দিতে চাই, সবাইকে একটু আশান্বিত করতে চাই। আসলে কিন্তু সবার মধ্যে সম্ভাবনা রয়েছে। আমরা কেউই কম মেধাবী এবং বেশি মেধাবী এটা আমি মনে করি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি সবাই মেধাবী, এবং সেই মেধাটি কি করে লালন করা যায়, সেই মেধাটিকে কি করে প্রকাশ করা যায়, সেই মেধাটিকে কি করে এগিয়ে নেওয়া যায়, এটি নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সেটি নিয়ে আমি হয়তো কিছু কথা বলবো। স্যার, স্যার শুনতে তো পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনার কথা আমরা শুনছি স্যার। আপনি মানে কোন প্রেক্ষাপটে স্যার আপনি বাইরে গিয়েছিলেন সেই গল্পটা যদি একটু বলতেন। আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই এখন স্যার, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের অনেকেই এখন চাই যে পড়ালেখা করার পর আমাদের এখানে চাকরি, তার যে পছন্দের চাকরি। আর এখন তো শুধু স্যার আমরা নাগরিক না, আমরা তো এখন বিশ্ব নাগরিক। আমরা আপনারাই পথ দেখিয়েছেন, আপনারা আপনাদের মধ্যে অনেকে অগ্রজরা পথ দেখিয়েছেন, সেটা হচ্ছে দেশের বাইরে, দেশের গণ্ডির বাইরেও আমাদের কাজ করার একটা সুযোগ আছে। এবং এই যে সারা বিশ্ব হচ্ছে আমাদের কাজের ক্ষেত্র। সুতরাং আপনি কোন প্রেক্ষাপটের বাইরে গিয়েছিলেন? আপনি তো এখানে ভালো জব করতেন, আপনি ফরেস্টের মতো খুবই মানে রোমাঞ্চকর একটা জবে ছিলেন, ফার্স্ট ক্লাস জব করতেন। আপনি বিসিএস ট্যাক্সেশন ক্যাডারের মতো একটা আকর্ষণীয় ক্যাডারে ভালো চাকরি করতেন। আপনি অবশ্য আমাকে একবার বলেছিলেন লেখাপড়ার প্রতি আপনার গবেষণা এবং শিক্ষাদান আকর্ষণ আছে। যে আপনার ভাবনাগুলো কি ছিল তখন, এবং আপনার যাওয়ার পর আমরা তো দেখছি আপনার যাওয়াটা ভালোটা ছিল। যদি আপনি একটু লিঙ্কটা কিভাবে করবে আমাদের বন্ধুরা। হ্যাঁ, আমি শুনছি এখানে খাদিজা বিনতে আপনি কেন ওখানে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করছেন? জানতে চেয়েছেন যে আপনার মোটিভেশন শুনতে চাই। তো আমি খাদিজাকেই উত্তর দিয়ে আমার কথাটা একটু একটু শুনতে চাই। তারপরে জাস্টিনও একটু কথা বলছে যে কিছু স্ট্রাগলের কথা শুনতে চাই। তো আমি শুরুতে বলি যে আসলে মোটিভেশনটা কি। আসলে কিন্তু আমাদের লক্ষ্য নির্ধারণ করার জন্য আমাদের একটা সৎ, খুব অনেস্টলি আমাদের লক্ষ্য নির্ধারণ করা দরকার যে আসলে আমি কি চাই।
এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি কি একটি সরকারি কর্মকর্তা হতে চাই, হ্যাঁ আমি পরীক্ষা দিয়েছি, সেটি নিজেকে একটু যাচাই করারও একটি ইচ্ছা ছিল এক সময়, এবং খুব ভালোভাবেই বিসিএস পাশ করেছিলাম, প্রথম 60 জনের মধ্যেই ওই মেধা তালিকাতেই ছিলাম। কিন্তু এটা আমার জন্য একটা পাওয়া ছিল, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই পুরো প্রক্রিয়ায় যারা যুক্ত ছিলেন। এটি এমন একটি পরীক্ষা যেখানে কিন্তু সত্যি মেধাবীদের একটা মিলন মেলা, এবং পরবর্তীতে আমি দেখেছি যে সত্যি বাংলাদেশের সেরা মেধাবীরা সেখানে সেখানে যায়। কিন্তু আমার মোটিভেশনটা ওখানে থেমে থাকিনি। আমার মনে হয়েছিল সবসময় যে এমন কি কাজ আছে যেখানে আমি আমার আমার নিজেকেও পছন্দ করতে হবে। সেটি হচ্ছে আমি আসলে একজন লেখক, গবেষক। সেটি আমার খুব খুব নিতান্ত নিজের একটি অবস্থান, এবং সেই কাজটি করার জন্য কিন্তু আমার সবসময় চাকরিতে যোগদান করার পর থেকেই মনে হয়েছে যে এমন কি করতে পারি যেখানে আমি আমার পছন্দের কাজটি করতে পারবো, একই সাথে আমার ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে পারবো। তো যেমনটি বলছিলেন আপনি যে আসলে কিভাবে আমি শুরু করেছি, তো আমি যখন কর ক্যাডারে কাজ করছিলাম, বাংলাদেশে করের একটি বিরাট একটি কিন্তু বিষয় রয়েছে যেটা কিন্তু গবেষণার বিষয়। এবং আপনারা হয়তো পরে জানবেন যে বর্তমানে আমি এনবিআর এর সাথে একটি কাজ করছি, যেটি ট্যাক্সেশনের ডিজিটাইজেশনের উপর একটি গবেষণার কাজ করছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায়। একই সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে দুটি গবেষণা, এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথেও কতগুলি গবেষণা করছি। এই কথাগুলোর অর্থ হচ্ছে যে, এবং বাংলাদেশ আমার গবেষণার একটি, যদিও আমি দেশে না থাকলেও বাংলাদেশ আমার গবেষণার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এবং একই সাথে আমার কিছু পিএইচডি গবেষক রয়েছে যারা বাংলাদেশি, এবং বাংলাদেশ থেকে আমার সাথে কাজ করে বা আসবে, আগামী বছরই আসবে। কোভিড এর কারণে এখনো তারা আসতে পারছে না। তো এই যে কাজগুলো আমি করে যাচ্ছি সেটা কিন্তু খুবই প্রয়োজনীয় কাজ বাংলাদেশের জন্য। তো যে জিনিসটা আমি বলছিলাম যে কর বিভাগে যোগদান করার পর আমার মনে হচ্ছিল যে বাংলাদেশের এই যে কর বিভাগের এই ব্যাপারটা নিয়ে কি করে আরো একটু বেশি কাজ করা যায়, আমাদের করের ক্ষেত্র বাড়ানো দরকার, আমাদের কর জিডিপি বাড়ানো দরকার। এবং এই বিষয়টা কিন্তু শুধু বাংলাদেশ না, পৃথিবীর যতগুলো মানে আমরা বলি যে লিস্ট ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, এই সমস্যাটি সব জায়গায়, এটা বাংলাদেশের ব্যাপার নয় শুধু। তো মজার ব্যাপার হচ্ছে যে আমি 20 বছর আগে তখন আমি লিখলাম বিশ্ব ব্যাংকে যে আমি একটি পড়ালেখার জন্য, এবং আমি খুব লাকি ছিলাম বলতে হবে যে আমি সেই তাদের স্কলারশিপ নিয়ে বিশ্ব ব্যাংকের ফেলো হিসেবে আমি জাপানে মাস্টার্স ইন ট্যাক্স পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট পড়লাম। এবং ওখান থেকেই আমার একটা গবেষণার প্রতি আরো আগ্রহ তৈরি হলো। সেই গবেষণাটি আমি পরবর্তীতে পিএইচডি গবেষণার কাজের জন্য আমি অস্ট্রেলিয়াতে এসে সেটিকে আরো বড় আকারের গবেষণা করতে পেরেছি, যে আরো সময় নিয়ে গবেষণা করতে পেরেছি। তো এখন যদি এখানে এমন কেউ নিশ্চয়ই আছে বা তারা ভবিষ্যতে তাদের পড়ালেখার ইচ্ছা রয়েছে বাইরে, সত্যি বলতে কি এটা যেমনটি আপনি বলছিলেন যে এটি বিশ্বায়নের সময়। এখন কিন্তু পড়ালেখা কেন, আমাদের কোনো কিছুই কিন্তু কোনো একটি মানচিত্রের মধ্যে, কোনো একটি গণ্ডির ভিতরে কিন্তু আটকে নেই। তাহলে আমরা কিন্তু এখন একটা বিশ্ব নাগরিক, যেমনটা আপনি বলছেন এই ফ্রি ট্রেডের কাছে। তো এই বিষয়টা আমার অবশ্যই আমি একমত। এবং আমি যখন পড়ালেখা করতে এসে দেখলাম যে এই সমস্যা, যখন আমরা যেন একটা বিষয় নিয়ে বাংলাদেশের সমস্যা নিয়ে কাজ করছি, তখন কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র বাংলাদেশের নয়। তখন আমি যে কাজটা করলাম যে আচ্ছা এইরকম সমস্যা, তার সমাধানগুলো কি কি হতে পারে, আমি সমাধানের উপরে জোর দিয়ে আমার গবেষণাটাকে সেদিকে নিয়ে গেলাম। তো সেই সমাধান নিয়ে আমি কাজ করছি এখন। সেই সমাধানের ভিতরে আরো অনেকগুলো পলিসি ইস্যুস চলে এসেছে, পাবলিক পলিসি ইস্যুস, যেমন একটা দেশের পরিবেশগত সমস্যা, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস, ট্রেড রিলেটেড ইস্যুস, তার ইকোনমিক্স ইস্যুস নিয়ে, যেগুলো আমি মাঝে মাঝে বাংলাদেশে বিভিন্ন সংবাদপত্রে লিখে থাকি কিংবা টেলিভিশনে আমি এখান থেকে বলি। সে বিষয়গুলো নিয়ে আমি একসাথে এমন একটি কাজ করতে শুরু করলাম বা এখন করছি, যেটি খুব সমন্বিত একটি বিষয়। কেননা এখন কিন্তু যে সমস্যাগুলো যে কোনো দেশের রয়েছে, সেটি কিন্তু আর কোনো সিঙ্গেল একটা ইস্যুস নয়। যেমন আপনি যদি বলেন বাংলাদেশের কর ব্যবস্থার কি শুধুমাত্রই বাড়ানো যাবে, বাড়ানো কিন্তু যাবে না।
সেটা কিন্তু আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো ফিক্স করলে কর ব্যবস্থাটা আরো উন্নত করা যাবে। মানে একটার সাথে আরেকটার যে ইন্টারলিঙ্কেজ, সেটি কিন্তু আমাদের গভীরভাবে আমি ভাবতে শিখলাম আমার এই গবেষণার যে মাধ্যমে। তো আমি এখন দেখছি আসলে এখানে আরো কেউ কিছু কিছু জাস্টিন অহিক বলে একজন লিখেছে যে স্ট্রাগলের কথা। তো জাস্টিন, এই প্রশ্নটার উত্তর আমি অবশ্যই দিতে চাই। আমি তো বলেছি যে আমার শুরুটা কেমন ছিল, যে আমি যখন আমি প্রতি বছরই একবার দেশে যাই। আমি জানি না, এখন যেতে পারছি না কোভিড এর কারণে। জানুয়ারিতে আমি দেশে ছিলাম। আসলে আমি যে এলাকায় ছিলাম, খুলনার পাইকগাছা বা কয়রা, ওখানে আসলে কিন্তু কোনো বিদ্যুৎ এখনো নাই। মানে এমন একটা এলাকায় কিন্তু আমি বড় হয়েছি। তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে এলাকাটি কতটা অনুন্নত। এবং তার রাস্তাঘাট গুলোর কথা আমার খুব মনে আছে, যখন স্কুলে যাওয়ার সময় আমরা 3 থেকে 4 কিলোমিটার হেঁটে হেঁটে যেতাম, এবং বৃষ্টির সময় সেখানকার অবস্থাটা কি ছিল, ওগুলো পাকা রাস্তা ছিল না। তো এগুলোর স্ট্রাগল থেকে শুরু করে যে আসলে আহ, মানে ওখান থেকেই যে স্কুলের গণ্ডিটা পেরোনো, কলেজের গণ্ডিটা পেরোনো, এবং ওই সময় বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল না, আমি যখনকার কথা বলছি। আমাকে কিন্তু সেই ওখান থেকে চট্টগ্রামে যেতে হলো ওখানে পড়ালেখা করতে। তখনকার সময় কিন্তু খুলনা থেকে চট্টগ্রামে যাওয়া আসা কিন্তু খুব ব্যাপারটা খুব একটা সহজ ছিল না। তো এগুলো কিন্তু একটা স্ট্রাগল আমাদের মধ্যে দিয়ে গেছে। কিন্তু ওই স্ট্রাগলটাকে আমাদের শক্তিতে পরিণত করতে হবে, এবং শক্তিতে পরিণত করার জন্য আমাদের সব সময় কিন্তু খুব চিন্তাশীল থাকতে হবে, এবং খুব খুব স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে, যে আমি কি করে একটা ছোট বিষয়কে, একটা স্বপ্ন থেকে আমি আমি অনেক দূরের স্বপ্নেতে যেতে পারবো। আহ আহ খাদিজা বলছেন যে জোবায়ের বলছে যে সরকারি চাকুরিতে উচ্চশিক্ষার সুযোগ, হ্যাঁ সরকারি চাকুরিতে অবশ্যই উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এই মুহূর্তে আমার কাছে একজন বিসিএস মানে উচ্চ উপসচিব, তিনি আসবেন হয়তো আগামী বছর, যিনি অ্যাডমিন ক্যাডারের, অবশ্যই সুযোগ রয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসার কথা খুব শীঘ্রই। এর আগে বিভিন্ন ক্যাডারের অনেক বড় বড় অফিসাররা যারা এখন যুগ্ম সচিব বা তার উপরের পর্যায়ে রয়েছে, তারাও এখানে আমার এখান থেকে আমার অধীনে তারা গবেষণা করে গিয়েছেন, সরকারি আমিন যেটা আর কি পিএইচডি গবেষণা। তো সরকারি চাকরিতে কিন্তু উচ্চশিক্ষার শুধু সুযোগ না, আমি মনে করি প্রয়োজন রয়েছে। কেননা আমাদের চাকুরিতে কিন্তু এখন অনেক গবেষণার একটি বিষয় রয়েছে। এই গবেষণার বিষয়টা জানার জন্য কিন্তু আমাদের অবশ্যই উচ্চশিক্ষার দরকার। মোবাশ্বেরা, উনি আমার বিসিএস এর গল্পটা শেয়ার কর, আমি অবশ্যই শেয়ার করব এটা। আচ্ছা, ওবায়দ, আমি কি মোবাশ্বেরার কাছ এই ব্যাপারটা একটু আমি কি শেয়ার করতে পারি এখন আচ্ছা, নাকি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার। হুম 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 হুম। আহ, আমি যখন আমার আন্ডার গ্রাজুয়েট পড়া শেষ করেছি, এটা বাংলাদেশে 93-94 সময়টা কিন্তু আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছিল, আপনাদের মনে আছে যারা বা বুঝতে পারছেন। তো এই সময়টায় আমরা খুবই একটি কি বলবো, খুবই লাকিও বলবো যে আমরা তখন এমন একটি সময় আমরা বেরোলাম ইউনিভার্সিটি থেকে। আর আমি চট্টগ্রামে পড়ালেখা করেছি, খুব সুন্দর জায়গা, আমার খুব হৃদয় কাড়া একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমি বলবো। খুব এনজয় করেছি আমার সময়টা। তো বিসিএস এর গল্পটা কিন্তু ওই পড়ালেখা কালীনই হয়েছে, কেননা আমি যে যে সাবজেক্টটা নিয়ে আমি গ্রাজুয়েশন করেছিলাম, ফরেস্ট্রি, সেই ফরেস্ট্রি সাবজেক্টে মানে 8টা সেমিস্টারে আমার 48টা সাবজেক্ট পড়তে হয়েছিল, মানে কোর্স পড়তে হয়েছিল। এর মধ্যে বিভিন্ন ধরনের কোর্স পড়তে গিয়ে আমার কিন্তু একটি অনেক ধরনের বিষয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এই আগ্রহটা তৈরি হওয়াটাই কিন্তু আমার বিভিন্ন কিছু জানার, আমাদের যে জ্ঞানের পরিধিটা বৃদ্ধি করতে কিন্তু খুব ডিপলি আমি পড়িনি, কারণ আমাকে যেহেতু অনেকগুলো বিষয় পড়তে হয়েছিল, আমাকে মনে করি যে আমাকে খুব সাহায্য করেছে। এবং একই সাথে আমাদের এই দেশটা যেটা 64টা জেলা, এবং সুন্দর মানে আমাদের যে কত কত সুন্দর সুন্দর জায়গা, পড়ালেখাকালীন আমি এই দেশটার প্রায় মানে 60-70% আমি ঘুরেছিলাম। এতে করে আমার সারাটা দেশের কোথায় যে আমাদের ইতিহাস, স্থাপত্য, এটি কিন্তু আমার জানা হয়ে গিয়েছিল। এবং সেটি কিন্তু খুব দরকার, আপনারা যারা বিসিএস দিচ্ছেন বা বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের ইউনো বিভিন্ন ধরনের যে মানে চাকরি পরীক্ষা দিচ্ছেন, আপনারা বুঝতে পারবেন যে প্রথম প্রশ্নই কিন্তু হয় এই ধরনের যে আপনি কোথা থেকে এসেছেন, কি ধরনের এই জায়গাগুলো তুমি চেনো কিনা, এই ধরনের প্রশ্নগুলো তো আসে। আমি মনে করি যারা আজকে চাকরি প্রার্থী আছেন, আগে আগে আমাদের এই নিজের এই দেশটা সম্পর্কে আমাদের খুব ভালো করে জানা উচিত। এবং আপনি দেখবেন যে এই বিভিন্ন ধরনের প্রশ্নের একটি বড় অংশ কিন্তু আমাদের এই দেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আছে। ইতিহাস, সাহিত্য, আমাদের যে কৃষ্টি, আমাদের সভ্যতা, এগুলো কিন্তু আমাদের আছে এবং আমাদের খুব একটি ভীষণ একটি কিন্তু রিচ বা একটি কিন্তু ভালো একটি ইতিহাস আমাদের রয়েছে, আমরা গর্ব নিয়ে সেটা বলতে পারি। অবশ্যই আমাদের আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক যে ইতিহাস এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের জানতে হবে এবং তার উপরে একটি কোর্স রয়েছে বা একটি সাবজেক্ট রয়েছে বিসিএস এ। কিন্তু সত্যি বলতে কি দেশের এই ব্যাপারটা, আমি একবারই বিসিএস দিয়েছিলাম। তবে আমি যেটা মনে করি যে কেউ যে বিসিএস এর জন্য শুধুমাত্র যে 6 মাস বা 1 বছরের প্রশ্ন, 1 বছরের জন্য যে প্রস্তুতি নেবে তাতেই কিন্তু নয়। আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারপর থেকে আমি কিন্তু এই যে বললাম বিভিন্ন ধরনের পড়ালেখার সাথে আমি যুক্ত হলাম। আমি বিসিএস এর জন্য না, এমনি মনের আনন্দে। আপনারা একটু মনের আনন্দেও পড়ুন, শুধুমাত্র বিসিএস বা এই যে জব প্রেশারের জন্য কিন্তু পড়বেন না। আপনারা একটু মনের আনন্দে পড়ুন। আপনার যে টেবিল আছে, আপনি যখন ঘুমাবেন বা আপনার ঘুমানোর পাশের যে আপনার বেড সাইড টেবিলে একটা বিসিএস গাইড না, একটা গল্পের বই রাখুন, একটা ইতিহাসের বই রাখুন, এগুলো দরকার আছে। গান শুনুন, আপনার জীবনটা উপভোগ করুন এবং এই উপভোগ করার মাধ্যমেই কিন্তু আপনি শিক্ষা করুন এবং শিক্ষা গ্রহণ করুন। তো আমি কিন্তু এভাবে আমি শিক্ষা করি না। আমি ওখানকার লাইব্রেরিতে বা আমাদের হলগুলোতে যে বিভিন্ন ধরনের পত্রিকা ছিল এবং আমি সবগুলোই পত্রিকা পড়েছি। সবগুলো পত্রিকা আমার পছন্দ না, তারপরেও আমি পড়েছি, কেননা এক একটা পত্রিকা এক এক ভাবে লেখে। এক একটা পত্রিকা হয়তো কোনো একটা বিষয় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ভাবে তাদের ফোকাস থাকে। এই জন্য ওই যে পত্রিকা পড়া, বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমি সেই সময় থেকেই কিন্তু আমি আমার যে যে আগ্রহটা, এবং সত্যি বলতে কি আজকে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে এখানে মূলত এমবিএ কোর্সে পড়াই এবং সেখানে আমি স্ট্র্যাটেজি পড়াই, আমাদের বিশ্ব অর্থনীতি, রাজনীতি বা পলিটিক্যাল ইকোনমি যেটা সেটা পড়াই। চিন্তা করছেন যে আজকে থেকে 25-30 বছর, 25 তারও বেশি বছর, 30 বছর আগে আমি যে বিষয়টা আমি চিন্তা করিনি যে এরকম একটা বিষয় আমি আনন্দের সাথে পড়ছিলাম এবং সেটি আমার একটি পেশায় এখন প্রয়োজন হবে। এবং আমি আসলে সত্যি বলতে কি এর উপরে আমি 3টি বই লিখেছি এই বিষয়গুলো নিয়ে, যেগুলি বিভিন্ন দেশের সেগুলি পাঠ্য বই হিসেবে গ্রহণ করে, মানে আছে আর কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এই যে আমি আনন্দের সাথে আপনাদেরকে জ্ঞান অর্জনের কথা বলছি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকুরি অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ, আমি জানি চাকুরি না পেলে কত কষ্ট লাগে, সেটা আমি অবশ্যই জানি। কিন্তু আমি বলছি যে আনন্দের সাথেও পড়তে হবে এবং সে আনন্দের সাথে যদি আপনি পড়েন একই সাথে, আপনার চাকরিটা অবশ্যই হবে, এটুকু আমি আপনাদের বলে দিতে পারি। এই মুহূর্তে আমি আমার 8ম চাকুরিতে আছি। আপনি চিন্তা করুন, আমার বয়স আমি বুঝে নিতে পারছেন, যেহেতু আমি বলেছি শুরুতে যে আমি প্রজন্ম 71, এবং আমার কাছে এখনো বেশ কয়েকটি চাকুরির অফার রয়েছে। তো এইটা কিন্তু আসলে আপনাকে কিন্তু চাকুরির জন্য যে আপনি হয়রানি করছেন বা আপনি খুঁজছেন, তার থেকে এমনও হতে পারে যে আপনি যদি খুব নলেজেবল হন, আপনাকে লোকে খুঁজছে। এটা কেমন হবে? ব্যাপারটা খুব সুন্দর হবে না? আমি এতটি আপনার কাছ থেকে এখনই হয়তো আশা করছি না, যেহেতু আপনারা অনেকে নবীন এবং অনেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে আছেন। হয়তোবা এমনও আছেন অনেকে যারা খুব খুব ফ্রাস্ট্রেটেড আছেন, বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছেন, এবং আমি আপনাদেরকে বলবো আপনারা ফ্রাস্ট্রেটেড হবেন না। আপনারা আশা রাখুন, আপনারা চিন্তা করুন যে এ ধরনের চাকরি যদি আপনার না হয়, তাও কিন্তু আপনার খুব বেশি আশাহত হওয়ার কি দরকার নেই। জীবনটা অনেক বড়, জীবনটা অনেক বড়, আপনি অনেক কিছু নিজেই তৈরি করতে পারবেন। আপনার অবশ্যই একটা এমন একটি শক্তি দরকার যে শক্তি আপনাকে চালিত করবে। হ্যাঁ, আমি দেখছি অনেক 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 অনেক
কমেন্টস আসছে খুব ভালো ভালো। ওবায়দ, আমরা কি কোনো স্যার কোনো বিষয়ে কি? স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি বলছি স্যার, কয়েকটা আমাদের ফিক্সড প্রশ্ন আছে স্যার আপনার থেকে জেনে নেওয়ার জন্য। এরপর মাঝে মধ্যে আমরা আমাদের বন্ধুদের প্রশ্নগুলো নিব, যেগুলো সময় সুযোগ থাকে সাপেক্ষে। এখন স্যার আপনি একটু আগে বললেন এটা হচ্ছে আপনার অষ্টম জব, এবং আরো জব অপশনস আপনার জন্য আছে, জব অফার আপনার জন্য আছে বর্তমানে। এবং খুব চমৎকার একটা কথা বলেছিলেন, আমি চাকরি যেটার জন্য খুঁজছি এটা নলেজ বাড়িয়ে নেওয়ার ফলে, আমার যোগ্যতা বাড়িয়ে নেওয়ার ফলে আমাকে যদি লোক খুঁজে বিষয়টা কেমন হবে। খুব চমৎকার একটা কথা বলেছেন। আমাদের বন্ধুরা যারা শুনছেন, মাস ফরওয়ার্ডের সদস্যরা এবং আউট অফ মাস ফরওয়ার্ড যারা ফেসবুকে হওয়ার কারণে যারা শুনছেন, তাদের জন্য এটা ভাবনার একটা রসদ তৈরি করবে, এটা রসদের একটা জায়গা হবে এই বিষয়টা। এবং স্যার আমি আপনাকে কাছে জানতে চাই, আমরা মাস ফরওয়ার্ড যাদেরকে নিয়ে কাজ করে, এরা হচ্ছে একদিকে এডুকেশনাল লাইফ শেষের দিকে, আবার জব লাইফ শুরু হবে, মানে ওরা ওয়েট করছে জব সিকার্স। এখন পেশা নির্বাচনের ক্ষেত্রে, পেশা নির্বাচন তো অবশ্যই অনেক অল্টারনেটিভের মধ্যে একটা খুব কঠিন একটা কাজ। কখনো মনে হয় বিসিএস ক্যাডার অফিসার হই, কখনো মনে হয় ব্যাংকার হই, কখনো মনে হয় মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাই, কখনো মনে হয় দেশ ছেড়েই যাই, কখনো মনে হয় নিজে কিছু করি। এটা অবশ্যই একটা কঠিন কাজ। আপনি কি বলেন পেশা নির্বাচন বিষয়ে, তো আপনি কি সাজেস্ট করবেন? ধন্যবাদ। আসলে আজকের এই যে ফোকাসটা আজকের, যেটা পেশা নির্বাচন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমার খুব মনে হচ্ছে যে আমি যখন এই বয়সে ছিলাম, তখন যদি এরকম আমাকে কেউ এই বিষয়টা বলতো। তো যাই হোক, আমি চেষ্টা করব আজকে যারা এই অনুষ্ঠানটি শুনছেন এবং পেশা নির্বাচনের ব্যাপারে ভাবছেন, যদি আমার এই আলোচনাটা তাদের কোনোভাবে, কোনো না কোনো ভাবে যদি উপকার করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কারোর পেশার ব্যাপারে ঠিক সে যেটা পছন্দ করবে সেটি তার পেশা হওয়া উচিত। তার পিতামাতা কি পছন্দ করলো, তার অন্য কেউ কি পছন্দ করলো, তার পারিবারিক বা অন্য মুখে যে পছন্দ করলো সেটি নয়। আমি নিজেই বলছি, ধরুন আপনি 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 হয়ে গেলেন একজন ব্যাংকার, কিন্তু আসলে সত্যি আপনি পছন্দ করেন না। আপনি কতক্ষণ এই কাজটি করতে পারবেন? আপনাকে তো মনের আনন্দের সাথে কোনো একটা কাজ করতে হবে। এবং সত্যি বলতে কি, আমি ঠিক সে কারণেই যে কাজটি আমি পছন্দ করি, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমি ফিরে এসেছি সেই শিক্ষকতাতেই। অনেক 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 সুযোগকে ঠিক ছেড়ে দিয়ে বলবো না, কারণ ওই সুযোগগুলো, লাইফ একটা ট্রেড অফ। লাইফ হচ্ছে একটা ট্রেড অফ। আপনি কিন্তু একটা ধরতে গেলে আপনাকে আরেকটা ছাড়তে হবে। আপনি কিন্তু কখনোই দুইটা ধরতে পারবেন না, আপনি দুইটা নৌকায় পা দিতে পারবেন না। আর আপনি যদি দুইটা নৌকায় পা দেন, তাহলে কিন্তু আপনি পিছলে যাবেন। আপনার আসলে কিন্তু দুটো জিনিস আপনি একটাও ভালোভাবে করতে পারবেন না। আর তাই আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কি পছন্দ করেন। হ্যাঁ, আপনি হয়তো মনে করতে পারেন যে স্যার, কোনো একটা চাকরি আমি না করেই কি করে বুঝবো যে আমি এই চাকরিটা পছন্দ করছি কি করছি না। হ্যাঁ, এটি একটি সত্যি গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আপনাকে কিন্তু এই পেশা নির্বাচনের জন্য, যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করছেন, তখন থেকেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আমি কোন ধরনের পেশা চাই। এবং এই পড়ালেখা কালীনই আমি বলবো যে আপনাদেরকে অবশ্যই ভলেন্টিয়ারিং এর মতো একটি কাজে সংযুক্ত থাকতে হবে, লিডারশিপ অর্জন করতে হবে। আপনি যদি বলেন যে না, আমি প্রথমে চাকরি পেয়ে তারপরে আমি লিডারশিপ শিখবো, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনাকে স্টুডেন্ট থাকা অবস্থাতেই বিভিন্ন কালচারাল অঙ্গ সংগঠনের সাথে যদি লিডারশিপ বলুন, কিংবা যে কোনো ধরনের লিডারশিপ, এমনকি আমি রাজনৈতিক লিডারশিপকেও আমি গুরুত্বপূর্ণ মনে করি। আমি অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করি, আমি রাজনীতি সচেতন। সেটি কিন্তু আপনাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে প্রকাশিত হতে আপনাকে সাহায্য করবে। তো সে সময় যদি আপনি চিন্তা করেন যে না, আমি এই জনগণের সেবা করতে চাই, সরাসরি মাঠ পর্যায়ে সেবা করতে চাই, তাহলে তো আমি মনে করি যে বিসিএস এর মতো এমন একটি চাকুরি কিন্তু সত্যি আপনার জন্য কিন্তু করবে। আবার যদি আপনি মনে করেন যে না, আমি একজন গবেষক হতে চাই, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চাই, এবং আমি ভবিষ্যৎ প্রজন্মকে আমি ট্রেনিং দিতে চাই বা বড় করতে চাই বা মেন্টরিং করতে চাই, তাহলে কিন্তু আপনার শিক্ষকতার মতো আমি যেরকম এসেছি। আপনি যদি মনে করেন না, আমি একটি কনসালটেন্ট হব, আমিও কিছুদিন ছিলাম ওয়ার্ল্ড ব্যাংকে বা বিভিন্ন জায়গায়, সেটি অত্যন্ত রিওয়ার্ডিং একটি চাকরি। আপনি সেটা যদি করতে চান, আপনি সেটাও করতে পারেন। বা
আমি মনে করি এখনকার দিনে অনেকে ফ্রিল্যান্সিং কাজ করে, বাংলাদেশ কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য সারা পৃথিবীতে এখন খুব নাম করা। এটিকেও আমি গুরুত্বপূর্ণ একটি পেশা হিসেবে মনে করব। তো আমি মনে করি যে আপনি চিন্তা করবেন, আপনাকে কেউ বলে দেবে না যে আপনি আসলে কোন চাকরিটি আপনার জন্য সঠিক। আপনাকেই বুঝতে হবে কোন পেশাটি আপনার জন্য সঠিক, আপনি কোন পেশাটি পছন্দ করেন, এবং শুধুমাত্র আপনি এবং আপনি জানেন আপনি কোন পেশাটি পছন্দ করবেন। তো এজন্য আমি অবশ্যই, আপনি বিভিন্ন যারা বয়োজ্যেষ্ঠ আছে, যাদের অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে আপনি অবশ্যই তাদের পরামর্শ নিতে পারেন যে কোন ধরনের চাকরি গেলে আপনার জন্য ভালো হবে। কেননা অভিজ্ঞতার কিন্তু ভীষণ ভীষণ দাম আছে। আমি আমার নিজের জীবনেও আমি অনেকের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। আমি কখনোই পিছপা হইনি যখন আমার কোনো ধরনের সহায়তা দরকার হয়েছে, কোনো পরামর্শ দরকার হয়েছে। আমি সবসময় আমি কিন্তু যারা আমার গুরুজন, বয়োজ্যেষ্ঠ বা আমার সিনিয়র রয়েছে, আমি তাদের কাছে গিয়েছি। তো আমি মনে করব যে আপনাকে কিন্তু, মানে আপনি যখন পাশ করবেন বা গ্রাজুয়েশন করবেন, ততদিনের জন্য আপনার পেশা নির্বাচনের জন্য অপেক্ষা না করে আপনার আরো আগে থেকে আপনার চিন্তা করা উচিত যে আমি এই জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে। কেননা পড়ালেখাকালীনই কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার কোন বিষয়টা পছন্দ হচ্ছে। তখন কিন্তু আপনার চিন্তা করা উচিত যে আপনি আস্তে আস্তে চিন্তা করতে পারবেন যে আসলে কোন ধরনের পেশাটা আমার পছন্দ। স্যার, এই যে পেশা পেশা গ্রহণটা মানে কোন পেশা সবচেয়ে উত্তম, আপনি কিছু হিন্টস অবশ্যই দিয়েছেন, কিন্তু আসলে স্যার কেন বলছি, আমাদের অনেকের হয় কি আমরা মাঝ পথে গিয়ে ট্র্যাক চেঞ্জ করি। আমি স্যার ছোট্ট একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি এখন যে কাজটা করি, ক্যারিয়ার কনসালটেন্সি বা কোচিং বলতে পারেন, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ইয়াঙ্গার বন্ধু বান্ধবকে যেটা করি, আমি 2016 সালের 21শে অগাস্ট বা 21শে অক্টোবর একটা ডেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার পোস্টে পরীক্ষা দিই। লেকচারার পোস্টের জন্য ইন্টারভিউ ফেস করি। ডক্টর নাসরিন আহমেদ, ভাইস চ্যান্সেলর, উনি ছিলেন বোর্ড চেয়ারম্যান। উনি আমাকে বললেন যে আপনি কি করেন? আমি বললাম আমি ক্যারিয়ার কনসালটেন্সি করি। তো বর্তমান যিনি শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ স্যার, উনি আমাকে পরিচয় করিয়ে দিলেন, এই জিনিসটা ম্যাডামকে ব্যাখ্যা করলেন। ম্যাডাম হঠাৎ করে আমাকে বললেন, তো আপনি তো 1/3 কয় বছর করেছেন? বললাম 10 বছর। বললো 1/3 তো আপনি করেই ফেলেছেন, এই সময় আপনি আবার ট্র্যাক চেঞ্জ করবেন কেন? আমাদের অনেক সময় হয় কি স্যার, আমরা যে কাজটা করি হঠাৎ করে মনে হয় যে অন্য একটা প্ল্যাটফর্মে আমি আরো ভালো করতাম, অথবা একটা ছেড়ে দিয়ে আরেকটাতে আমরা দৌড় দিই। এই ধরনের মানসিকতা আমাদের কাজ করে। আমরা ওই বিসিএস ক্যাডার হওয়ার মজাটাও নিতে চাই, ব্যাংকারের টাকাটাও গুনতে চাই, আবার বিদেশি যে স্যার আপনার গ্রিফিথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়েও করতে চাই। সবকিছু আমাদের একসাথে পেতে ইচ্ছা হয়। এই ক্ষেত্রে কোন পেশাটা উত্তম, বা আপনার সাজেশনটা কি আমাদের বন্ধুদের জন্য? আমি তো কিন্তু গত 2 দশকের বেশি আমি প্রায় বিদেশে আছি। তো আমরা এখানে যখন কেউ পেশা নির্বাচন, পেশা পছন্দ করে, তখন আমরা অবশ্যই তার উপরে ছেড়ে দিই। আমার মেয়ে একজন লয়ার, অলরেডি এখানকার সুপ্রিম কোর্টে। সে যখন পেশা পছন্দ করছিল, সেই বললো যে বাবা আমি লয়ার হব। তো এই ব্যাপারটা কিন্তু এখানে এরকম, এবং আমার মনে হচ্ছে যে এটাই একটি সঠিক একটি পথ, যে যে তার পেশাটাকে পছন্দ করবে সেই তার পছন্দ মতোই যে পেশাটায় যাবে। আমি অবশ্যই বুঝতে পারছি বাংলাদেশের প্রেক্ষাপটটায় যে পেশার পছন্দ করাটা একটি কঠিন ব্যাপার। তবে আমি মনে করি যে এখনকার যে প্রেক্ষিত, সেটি কিন্তু ভিন্ন। আমরা এখনকার প্রেক্ষিতটাকে যেটাকে বলি গিগ ইকোনমি বলে একটি টার্ম আছে, জিআইজি। এই গিগ ইকোনমিতে যেটা হয় যে আমরা কিন্তু আমাদের জীবদ্দশায় কিন্তু শুধুমাত্র একটি চাকরি না, আমরা অনেকগুলো চাকরি করব, এবং দেখা যাবে যে শেষে গিয়ে আমরা কোথাও না কোথাও আমরা একটা জায়গায় চাকরি করে আমরা আমাদের চাকরির বা আমাদের মানে কর্ম যে জীবনটা শেষ করব। এটা কিন্তু এখন এরকম একটা পর্যায়ে আমরা চলে এসেছি। তো আমি মনে করি যে আমার ব্যক্তি জীবনেও এটি একটা সম্পূর্ণ একটি গিগ ইকোনমিটা ওই সময় থেকে শুরু হয়েছে। আমি বিভিন্ন জায়গায় চাকরি করে আমি দেখেছি যে আসলে আমার কেমন লাগছে, যে আমি কেমন, আমার বিষয়টা পছন্দ হচ্ছে। তো এটি কঠিন হলেও এই বিষয়গুলোতে আমি মনে করি যে আমাদের যারা শুনছেন তাদেরকে একটু আমি
একটু চ্যালেঞ্জিং একটা লাইফ নিতে বলবো। আমি জানি যে চ্যালেঞ্জিং লাইফ মানে এটা খুব রিস্কি। আমি অনেক সময় খুব চ্যালেঞ্জিং লাইফ নিয়েছি। বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে চাকরি ছেড়ে দেওয়াটাও তো একটা কঠিন ব্যাপার। আমি সেটা মনে করলাম যে না, এখান থেকে আমি সঠিকভাবে আমি আমার কাজটা করতে পারছি না। তারপরেও আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি অন্য কিছু করি। তো এই বিষয়গুলো হয়তো আমাদের যখন বয়সের তরুণ অবস্থা, তখন কিন্তু চ্যালেঞ্জিং এর একটা বয়স, সেটি আমি বলে নিচ্ছি। তরুণ অবস্থায় যারা আপনারা আছেন, এই সময়টাই হচ্ছে চ্যালেঞ্জিং এর অনেক অনেক সময়। পরবর্তীতে কিন্তু আপনার পরিবার হবে, আপনার ছেলে মেয়ে হবে, খুব একটা চ্যালেঞ্জিং এর সময় কিন্তু তখন থাকে না। তো তারপরও আমি যেটা বলবো যে আজকে আমরা যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা কাজ করছি, বিভিন্ন প্রতিযোগিতা, প্রতিটা চাকরি, আমি এখান থেকে সব খবর রাখি যে একটা ইভেন একটা প্রাইমারি স্কুলের যে শিক্ষকতার জন্য যে কিছুদিন আগে যেটা হয়েছে, তাও আমি দেখতে পাচ্ছি যে একটি পদের বিপরীতে অন্তত 40 বা ততোধিক কিন্তু প্রার্থী রয়েছে। মানে এখন কিন্তু সব জায়গায় কিন্তু একটি ভীষণ একটি প্রতিযোগিতা চলছে। তো এই প্রতিযোগিতার জন্য কিন্তু কেউ তার যে প্রস্তুতিটা কিন্তু একেবারে শেষ পর্যায়ের জন্য অপেক্ষা করবে না। সে কিন্তু একটা প্রস্তুতির মানসিকতা তার শুরু থেকেই থাকবে যে না, আমি কাজ করব। আরেকটা কথা আমি সত্যি বলতে চাচ্ছি যে আমরা কিন্তু শুরুতেই একটু ভালো চাকরি বা আমাদের পছন্দের চাকরি আমি কিন্তু পেয়ে যাব না। আমরা অনেকে আমরা মনে করি যে না, আমি একটু অপেক্ষা করি এবং যখন আমি আমার পছন্দের চাকরিটা পাবো ঠিক তখনই আমি চাকরিটা করব। ব্যাপারটা ঠিক এরকম নয়। আসলে আমাদের একটা শুরু করতে হবে, আমাদের একটি অভিজ্ঞতা, চাকরির যে একটা অভিজ্ঞতা সেটি আমাদের দরকার। সেটি হয়তো একটি বিসিএস চাকরি নয়, সেটি যে কোনো একটি চাকরি হতে পারে, সেটি একটি প্রাইভেট সেক্টরের চাকরি হতে পারে, সেটি একটি এনজিও চাকরি হতে পারে। এবং আপনি সেখান থেকে সেই অভিজ্ঞতাটা আপনার কিন্তু কাজে লাগবে। মনে করবেন যে যে কোনো অভিজ্ঞতা কিন্তু আপনার বৃথা যাবে না। সে অভিজ্ঞতাটা কিন্তু আপনার সারা জীবন কিন্তু আপনার কাজে লাগবে। আমি আপনাকে বলছি যে আপনি সারা জীবন কাজে লাগবে। এবং আপনি সব থেকে কি এটাই ভালো নয় যে আপনি ছোট দিয়ে একটা শুরু করলেন এবং খুব বড় হয়ে বড় একটা কিছু আপনি শেষে করতে পারলেন, নাকি খুব শুরুতেই যদি আপনি বড় একটা করলেন আর আপনি ছোট হয়ে বেরোলেন, এটা কি ভালো লাগবে? আমার মনে হয় যে, আমি মনে করি যে আপনাদের মধ্যে একটি মানসিকতা থাকতে হবে যে আমি শুরুতে যে কোনো একটি আমার চাকুরির মাধ্যমে আমি আমার লিডারশিপ, আমার কর্মদক্ষতা সেগুলোকে আমি বাড়িয়ে নেব এবং সেটি আমি পরবর্তীতে আমার যে চাকুরি, সেটা প্রাইভেট হোক বা পাবলিক সেক্টরে হোক বা এনজিও সেক্টর হোক, এখনকার এনজিও সেক্টরটাও কিন্তু অনেক বড় সেক্টর, সেটাকে আমরা থার্ড সেক্টর হিসেবে বলছি। থার্ড সেক্টরে বা নট ফর প্রফিট সেক্টরে আমি কাজ করব। সেভাবে কিন্তু আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। যারা শুধুমাত্র মনে করছেন যে না, আমি সেই সরকারি চাকরি করব, তারা কিন্তু আসলে তার নিজেদেরকে কিন্তু একটি খুব প্রেশারের মধ্যে ফেলবেন। এবং আমি মনে করি যে এই প্রক্রিয়াটা এমনি এমনি হবে। আপনি চেষ্টা করবেন, আপনার এমনি হয়তো হবে, কিন্তু আপনি যদি আপনাকে খুব বেশি চাপের মধ্যে ফেলেন, তাহলে কিন্তু আসলে আসলে আপনার জন্যও সেটা মঙ্গল হবে না। এবং আমি আপনাকে, আমার মনে হয় এই পর্যায়ে আমি আমার নিজের একটু অভিজ্ঞতা বলি। যখন আমি আমার বিসিএস ভাইবা আমি ফেস করেছিলাম, যে আমি যে স্বতঃস্ফূর্ত ভাবে খুব আনন্দের সাথে যে অংশগ্রহণ করতে পেরেছিলাম বলেই কিন্তু আমার এতটা ভালো হয়েছিল। আমি কি গল্পটা বলবো? ইয়েস স্যার, অবশ্যই। তো আমি যখন বলছি যে আসলে একটি বিসিএস পরীক্ষা তো দীর্ঘদিন ধরে হয়, তো আমি যে সময়টি পরীক্ষা দিয়েছিলাম, আমি সত্যি সত্যি মানে বিসিএস, আমি যে বললাম যে বাংলাদেশের যে অর্থনীতি উপরে আমার একটি মানে খুব ইয়ে ছিল, যে অর্থনীতিটা কি করে চলে, একটা দেশ আসলে কি করে চলে আমরা কিন্তু অনেকে জানি না। বলছি হ্যাঁ, কি করে চলে। আসলে কিন্তু আমাদের সবার যে মানে অংশগ্রহণে আমরা মনে করি যে শুধুমাত্র যারা মানে করদাতা তারাই শুধু কর দিচ্ছে, আসলে কিন্তু তা না। বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ, একটা ছোট বাচ্চাও কিন্তু কর দিচ্ছে। কেন দিচ্ছে? আমাদের কর রয়েছে দু রকমের, একটা প্রত্যক্ষ কর যেটা আমরা বলি, আর একটা কিন্তু পরোক্ষ কর। তো পরোক্ষ কর কিন্তু একটা দুধের কৌটা কিনলেও কিন্তু আসলে পরোক্ষ কর দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মজুর, আমাদের বাংলাদেশের চাষি, আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি, আমাদের বাংলাদেশের সবাই কিন্তু কোনো না ভাবে কর দিচ্ছে। এবং এই করের টাকায় কিন্তু আমাদের সবকিছু চলছে। খুব মজার বিষয় না? যদিও অর্থনীতি আমি খুব জোরে সোরে পড়িনি তখন, কিন্তু আমার মনে হলো যে না, আমি এই ক্যাডারটি আমি
আমি পুলিশ নয় বা অন্য ক্যাডার গুলোর থেকে আমার জন্য পছন্দ হলো যে না, এখানে আমার হয়তো বা আমি আমার যে মেধাটা আমি হয়তো সঠিকভাবে কাজে লাগাতে পারি। তো আমি যখন এরকম মানসিকতা নিয়ে আমার ইন্টারভিউ বোর্ডে গেলাম, তখন আমাকে কিন্তু প্রথম প্রশ্নটাই জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কর ক্যাডারটা পছন্দ করো। এবং আমার মনে হয় যে আমার জীবনে আমি বহু ইন্টারভিউ দিয়েছি এবং সত্যি বলতে কি তার অধিকাংশ ক্ষেত্রে আমি সফল হয়েছি, এবং সেটির একটি টেকনিক রয়েছে। সময় থাকতে আমি বলবো, কিন্তু বিসিএস এরটাই বলি যে ওই যে 30 মিনিট আমার মনে হয় আরো বাড়ছিল সময়টা, শুধু আমি না, ওই যে ইন্টারভিউ বোর্ডে যারা ছিল তারা কিন্তু খুব খুশি হয়েছিল। এবং আমি বলছি আরো যে আসলে কিন্তু আমার রিটেন পরীক্ষা যখন হয় তখন আমি বন বিভাগের সুন্দরবনে কাজ করতে থাকি তখন, এবং আমি ঠিক মতো পড়ালেখা করতে পারিনি, কিন্তু এই যে 200 নম্বরের যে মানে ভাইবা, এটা এত ভালো হয়েছিল যা আমি কিন্তু টপ 50-60-র মধ্যে কিন্তু চলে আসতে পেরেছিলাম। যে আসলে কিন্তু ভাইবাটির যে যার জন্য আপনার একটা মানসিক প্রস্তুতি এবং আপনার যে একটা যে একটি প্রস্তুতি দরকার, সেটা কিন্তু আপনি কিন্তু হঠাৎ করে নিতে হবে না, আপনি কিন্তু দীর্ঘদিনের প্রস্তুতিটাই কিন্তু আপনার এই 30 মিনিটে কাজে দেবে। তো আমাকে যখন এই প্রশ্নটি করা হলো তখন কিন্তু আমি সত্যি আমার মন থেকে বললাম যে আসলে বাংলাদেশের এই যে কথাটা আমি একটু আগে বললাম, এবং এই যে বাংলাদেশটার আমাদের ভবিষ্যতের যে উন্নয়নের জন্য কিন্তু আমাদের কর ব্যবস্থার প্রসারণ করতে হবে, এবং এটির সাথে আমি যুক্ত হতে চাই। আর তাই আমি কিন্তু এই ক্যাডারে আমি আসতে চাই। আমি চিন্তা করুন যে আমি কিন্তু আমার বলটা কিন্তু তাদের কোর্টে ছেড়ে দিলাম, কিন্তু তারা কিন্তু সত্যি প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে কিন্তু সত্যি সত্যি, এবং আমি ওর মন থেকে বলেছি, আমি কিন্তু মানে তাদেরকে খুশি করার জন্য বলিনি, আমি ঠিক যা ভেবেছি তাই। কারণ ওখানে একজন সাইকোলজিস্ট থাকেন, তখনকার সময় থাকতো, এটি আমি বলছি এটা 1997 বা 98 সালের কথা, 97 সালের কথা, 98। তো তখনকার সিস্টেমে যেটা ছিল, এবং আমি খুব অবাক হয়েছি যে তারা আমার পরবর্তী প্রশ্নগুলো কিন্তু আমার এই উত্তর থেকেই কিন্তু নেওয়া হয়েছে। আমি অধিকাংশ সময় যে কাজটা করি, যে আমি কি ইন্টারভিউটা হবে সেটা আমি আমার প্রথম একটা দুইটা উত্তর থেকে এমন কিছু আমি বলতে পারি বা বলতে চেষ্টা করি যে সেটা কিন্তু আমার অন্তত প্রথম কয়েকটা প্রশ্নের কিন্তু আমার মানে তাদের কাছেই আমি চলে যাই আর কি, যে তারা তখন ওই বিষয়টার প্রতি তারা আগ্রহী হয়ে যায়। স্যার আমার প্রস্তুতিটা যেটা আপনি বললেন, আপনি আপনি স্যার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, আপনার একটা ভালো জিনিস ছিল যে আপনি অলরেডি ভালো জব করেন, ফার্স্ট ক্লাস জব করেন, আপনি তো অনেক কনফিডেন্ট একটা পজিশন থেকে ভাইভাটা ফেস করেছিলেন। আমাদের যারা ইয়াং বন্ধুরা যারা সামনে বিসিএস থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর, আপনি যেটাকে তার সেক্টর বলেন, এনজিও বা বিভিন্ন ক্ষেত্রে যারা ইন্টারভিউ ফেস করবে বা পরীক্ষা দিবে, রিটেন পরীক্ষা দিবে, এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা দিবে, তাদের প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত? একজন লার্নার হিসেবে আপনি যখন এগুলোর জন্য চেষ্টা করতেন, আপনার প্রস্তুতিটা কিরকম ছিল? এখন যারা এই যে গ্লোবাল সিটিজেন বা আমাদের দেশীয় বলেন, বহির্দেশীয় বলেন, যেখানে কাজ করবে, তার প্রিপারেশনটা শারীরিক, মানসিক বা নলেজগত ভাবে প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করছেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। না, আমি কিন্তু প্রথম থেকে একটা কথা বলে আসছি যে আমাদের এখন যারা প্রস্তুতি নিচ্ছে তাদের হয়তো অনেকে শুধুমাত্র মানে বিসিএস এর বইটাই পড়ছে, এটি কিন্তু প্রস্তুতি নয়। এই জন্য আমি বলছি যে প্রস্তুতিটা শুরু হবে অনেক আগে থেকে, যখন সে মনের আনন্দে পড়ালেখা করছে, বিভিন্ন ধরনের সাহিত্যের উপরে পড়ালেখা করছে, বিজ্ঞানের উপরে পড়ালেখা করছে, বিভিন্ন খবরের কাগজ পড়ালেখা করছে, নিয়ে পড়ছে, তারপরে বিতর্ক শুনছে, টেলিভিশনে সিনেমা দেখছে, তারপরে বিভিন্ন ধরনের লাইফটা খুব এনজয় করলো, বাট একই সাথে তার চলমান প্রক্রিয়ার সাথে তার কিন্তু শিক্ষাটা সে আহরণ করলো। এরপরে অবশ্যই তার একটি যে স্ট্রাকচারাল যে পড়ালেখা, সেখানে সে গাইড বই নিয়ে পড়লে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সত্যি বলতে কি তার প্রস্তুতিটা কিন্তু লাগবে খুব দীর্ঘ সময় যদি সে সত্যি ভালো করতে চায়। কেননা আমি মনে করি যে একটা গাইড বইতে হয়তো তার একটি যে পরীক্ষা হবে, যদি সে খুব লাকি হয় হয়তো তার 50 বা 60% প্রশ্ন সেখান থেকে আসবে, কিন্তু তার যদি সত্যি ভালো করতে হয় তাহলে কিন্তু একটি বৃহৎ জ্ঞানের একটি ভান্ডার তার দরকার, এবং এই বৃহৎ জ্ঞানের ভান্ডারটির জন্য বৃদ্ধি করার জন্য তার কিন্তু দীর্ঘদিনের একটি প্রস্তুতি দরকার, এবং সেই প্রস্তুতিটা শুরু হবে কিন্তু অনেক আগে থেকে তার শুরু হবে। সেটা বিভিন্ন ধরনের বিষয়, তার নিজের ভ্রমণেও দরকার আছে, ভ্রমণের কাছ থেকে হয়তো সে অনেক কিছু শিখে ফেললো। হ্যাঁ, আমি বললাম তো যে তার ভ্রমণের মাধ্যমে হয়তো সে অনেক একটা জায়গা সম্পর্কে সে অনেক কিছু জানতে পারলো। আমি বিদেশের ভ্রমণের কথা বলছি না, আমি জানি অনেক
শর্টকামিংস রয়েছে আমাদের, এমনকি দেশের ভিতরে সে যে ভ্রমণ করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন লেখালেখি করছে। এবার আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো। আমি অবশ্যই লেখালেখি করি এবং বিভিন্ন পত্রিকায়, এবং লেখালেখিটা আমার একটি শখ বলবো, এবং আমি মনে করি এটি সবারই আমাদের একটি জানা উচিত। কেননা এই যে আপনি বিভিন্ন ধরনের লেখালেখি করলেন, এই লেখালেখি কিন্তু এই আপনার দরকার হবে বিভিন্ন চাকরি পরীক্ষায়। হয়তো আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা এমসিকিউ সেখানে দরকার হবে না, কিন্তু এছাড়া যে অন্যান্য পরীক্ষাগুলো সেখানে কিন্তু আপনার লেখার যে স্কিলটা এটা কিন্তু দরকার হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন সত্যি সত্যি চাকরিতে গেলেন সেখানে কিন্তু আপনার এমসিকিউ নাই, সেখানে কিন্তু আপনার এই লেখাটাই দরকার হচ্ছে। আর আমাদের জীবনটা খুব ক্ষণস্থায়ী জীবন, এখানে যদি আপনি নিজস্ব আহ, মানে লেখার বা লেখনীটাকে আপনি যদি একটু আপনার মানে শ্রীবৃদ্ধি না করেন তাহলে কেন হবে? আপনার লেখাটা আপনার জন্য খুবই দরকার। তো এই লেখনীটা আমাকে কিন্তু হেল্প করেছিল, যেহেতু আমাদের একটা বড় একটা অংশ রয়েছে যে রিটেন টেস্ট, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই লেখার যে স্টাইলটা সেটি কিন্তু আমাদের দরকার। আহ, এখানে আমি বেশ কিছু জিনিস দেখছি যে ভাইবার টেকনিক গুলো শুনতে চাই। এটা হামিদ, এম সাওয়াল হামিদ একটি কথা বলেছে। আমি অনেকগুলো টেকনিক দেশের প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই স্মার্টনেস। স্মার্টনেস নিয়ে আমি বজলুল কবির স্যারের কথাও শুনেছি, সত্যি এটি আমি বলবো প্রথম দরকার। এই স্মার্টনেস কে আমি এবার বলছি না যে আমি সুন্দর একটি শার্ট পরে গেলাম কিংবা আমার চেহারাটা খুব সুন্দর, এটি কিন্তু আমি স্মার্টনেস বলছি না। স্মার্টনেস এর আমি গতানুগতিক যে সংজ্ঞা সেটিতে আমি যাচ্ছি না। আমি স্মার্টনেসটা বলতে চাচ্ছি যে আপনার বাচন ভঙ্গি, আপনি কথা বলছেন, আপনি বসছেন, আপনি আপনার চাহনিটা, এটি কিন্তু মাত্র প্রথম 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আপনার বোর্ডে যারা থাকে, মনে করবেন না কখনোই যে আপনার বোর্ডে যারা আছে তারা কিন্তু আসলে ক্ষুদ্র কেউ, তারা কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা, যেই থাকুক, যে সরকার বা যখনই যেই থাকুক না কেন, তারা কিন্তু সত্যি অভিজ্ঞ মানুষ ওখানে থাকেন, সাবজেক্ট স্পেশালিস্ট থাকেন। তো আপনার এই স্মার্টনেসটা কিন্তু দরকার। এখন স্মার্টনেস তো হয়ে গেল, এখন এবার কি দরকার? এবার তো দরকার জ্ঞান। কেননা শুধু স্মার্টনেস নিয়ে সেখানে গেলে তো হবে না, স্মার্টনেস এর সাথে সাথে আপনার যে জ্ঞানের যে একটা পরিধি সেটা। এখন আপনি হয়তো মুবাশশারা আপনি জানতে চেয়েছেন যে টেকনিক গুলো কি। আসলে টেকনিক জানবেন আপনি তখনই যখন আপনার প্রশ্নটা জানা যাবে। এই যেমন একটি প্রশ্ন আমি করেছি, যে প্রশ্নটি আমার প্রথম প্রশ্ন ছিল বিসিএস এর, যে কেন আপনি এই ক্যাডারটি চুজ করলেন। এটি কিন্তু প্রথম প্রশ্নগুলো আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত স্ট্র্যাটেজি, যে বিষয়টা আমি এখন পড়াই এমবিএ তে, স্ট্র্যাটেজি বলে একটি কোর্স, স্ট্র্যাটেজিক্যালি আপনাকে অ্যান্সারটা দিতে হবে, এমন দিকে আপনাকে উত্তরটা দিতে হবে যেদিকে কিন্তু আপনার গভীরতা রয়েছে জ্ঞানের। আপনি এমন দিকে উত্তরটা দেবেন না যে উত্তরটা আপনার কিন্তু আসলে পরবর্তী একটা বা দুটো প্রশ্ন যদি সেখান থেকে আসে তাহলে আপনি সেখান থেকে উত্তরটা দিতে পারছেন না। আপনাকে দিতে হবে সেই জায়গা থেকে যেখানে কিন্তু আপনার নিজস্ব আগ্রহ রয়েছে বা গভীরতা রয়েছে। তৃতীয় যে বিষয়টা বলবো, যে আমরা কিন্তু সবাই সবকিছু জানি না, আমিও সবকিছু জানি না। আমি যে চাকরিগুলো পেয়েছি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আমি পাইনি। আপনি হয়তো কোনো একটা চাকরির ইন্টারভিউ বোর্ডে চাকরির উত্তর না দিয়ে আপনি প্রচন্ড হতাশ হয়ে গেলেন, এবং অনেকে আত্মহনন করে। এগুলো আমার কাছে এতটা সিলি মনে হয়। আমি তো বললাম যে জীবনটা অনেক বড়, কোনো প্রয়োজন নেই। আপনি মনে করবেন না যে একটা চাকরিতে আপনার হয়নি বলে আপনার সব শেষ, বা একটা উত্তর আপনি দিতে পারেননি বলে সব শেষ। একটা উত্তরের জন্য কখনোই আপনার ইন্টারভিউ বোর্ডে যখন একটা সবাই আপনি চলে যাওয়ার পরে যখন সব আলোচনা করে যখন আপনাকে নম্বরটা দেবে, তখন কিন্তু একটা প্রশ্নকে নিয়ে আপনার কথা হয় না। আপনার কথা হয়, যেহেতু আমি এখন ইন্টারভিউ বোর্ডে থাকি, আমি এখন অস্ট্রেলিয়াতে, আমি এখন একজন ডাইরেক্টর, আপনার সামগ্রিক যে অ্যাপ্রোচটা কি সেটি কিন্তু আসলে ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা ফাইনালি কিন্তু এটা নিয়ে আলোচনা করে। আপনার কিন্তু একটি প্রশ্ন বা দুটো প্রশ্নের উত্তর যদি আপনি না জানেন, সেটি কিন্তু আপনার এটি একটা বড় টেকনিক আমি মনে করি। যে আপনি যদি বলেন যে আপনি প্রচন্ড টেনশনে পড়ে গেলেন যে আপনি একটা প্রশ্নের উত্তর জানলেন না বা আপনি জানেন না, আপনি বলতে পারেন স্যার আসলে আমি ব্যাপারটা শুনেছি কিন্তু আমি স্যার এর ব্যাপারটা ইন ডেপথ জানি না। জানি না বলাটা কিন্তু খুব দরকার। আপনার জানি না বলাটা লজ্জার কিছু নাই। জানি না সবাই কি সবকিছু জানে? যে আপনার ইন্টারভিউ নিচ্ছে সেও কি সবকিছু জানে? হ্যাঁ, সেও কিন্তু সবকিছু জানে না।
আহ, তো হ্যাঁ, তো স্যার এখন একটু যেটা যদি বলতেন স্যার। হ্যাঁ, হ্যাঁ বলেন। স্যার, স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার, শুনতে এখন স্যার এই সময়ে এসে আপনাকে কিন্তু পেয়েছি। আপনি আমাদের অনেকেরই খুব ইচ্ছা, আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, মার্চ ফরওয়ার্ডের সম্মানিত ফাউন্ডার, আপনার আপনার ক্যাডারের অফিসার। স্যার যেটা বলছিলাম, আমাদের ওই যারা উচ্চশিক্ষার জন্য বাইরে পড়ালেখা করতে চায়, বিশেষ করে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা পড়ালেখা করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? এটা হায়ার এডুকেশন, এটা হতে পারে জব থেকেও হতে পারে, আবার জবের বাইরেও হতে পারে। যারা ফ্রেশ, যারা দেশের বাইরে গিয়ে ভালো ইউনিভার্সিটি গুলো থেকে পড়ালেখা করতে চাচ্ছেন ভালো ভালো সাবজেক্টে, অথবা যারা চাকরিরত অবস্থায় আছেন কিন্তু ফর বেটারমেন্ট, প্রফেশনাল বেটারমেন্টের জন্য বাইরে গিয়ে ডিগ্রি নিতে যাচ্ছে, হায়ার এডুকেশন অ্যাচিভ করতে চাচ্ছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনি যেহেতু ধন্যবাদ। ইউনিভার্সিটিতে আছেন, এই বিষয়ে আপনি হ্যাঁ, ভালো এটি বলতে খুব পারবেন। গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যেহেতু প্রায় 2 দশকের মতো বাইরে আছি এবং উচ্চশিক্ষার সাথে সংশ্লিষ্ট আছি, আহ, আমি বেশ কয়েকটি দেশে আমি কাজ করেছি এবং বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছি, এখানে একটি বিশ্ববিদ্যালয়ে একজন পরিচালক হিসেবে। এবং আসলে আজকে আমার এই যে বিষয়গুলো করছি, সবার সাথে সংযোগ হচ্ছে, এটি কিন্তু আমার কাজের একটি অংশ। তো প্রথম কথা হচ্ছে যে আসলে কিন্তু উচ্চশিক্ষার সাথে সরকারি চাকরিটা সাংঘর্ষিক নয়। প্রথমে আমি বলে দিচ্ছি, দুটো কিন্তু সমান তালেই চলতে পারে এবং একটি আসলে অপরটির পরিপূরক। যেমন আমি বলি যে আমাদের দেশে কিন্তু এখন অনেক বিদেশ থেকে খুব উচ্চ মানের পিএইচডি ডিগ্রিধারীরা কিন্তু আমাদের বিভিন্ন সরকারি চাকরিতে রয়েছে এবং সেই জ্ঞান, সেই লব্ধ বিদেশের সেই লব্ধ জ্ঞান কিন্তু তারা দেশের উন্নয়নে কাজ করছে এবং আমি তাদের সাথে একসাথে কাজ করছি বলেই কিন্তু আমি বলতে পারছি যে তারা কিন্তু দেশে কাজ করছে। পার্থক্যটা আমার সাথে যে আমি হয়তো দেশের বাইরে থেকে কাজ করছি, কিন্তু আমরা একই কাজ করছি। আর এখন কিন্তু জিওগ্রাফিক্যালি পার্থক্য বা ডিস্টেন্সটা কোনো ডিস্টেন্স নেই, আমরা আসলে কিন্তু আমাদের মধ্যে কমিউনিকেশন রয়েছে, ইমেলে, হোয়াটসঅ্যাপে, কাজের মাধ্যমে আমরা কিন্তু কাজ করেই যাচ্ছি। এখন কথা হচ্ছে যে সরকারি চাকরি থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য কিন্তু অনেক অনেক সুযোগ রয়েছে, অনেক অনেক সুযোগ রয়েছে। সে ব্যক্তিগতভাবেও আসতে পারে, আবার আমাদের সরকারের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সেখান থেকেও আসতে পারে। যদি আমি মনে করি যে তিনি ব্যক্তিগতভাবে আসবেন, ব্যক্তিগতভাবে আসতে গেলে তার যেটা দরকার সেটি হচ্ছে যে যদি সে উচ্চশিক্ষার জন্য আসে এবং গবেষণার জন্য, তাহলে আমি মনে করি যে তার যেটি দরকার সেটি হচ্ছে একটি খুব ভালো একটি গবেষণা সহ, যেটাকে আমরা থিসিস বলি বাংলাদেশে, এবার ডিসার্টেশন বলি, সেটি সহ কিন্তু তার যদি পড়ালেখাটা থাকে। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এই মুহূর্তে আমার বলেছি তো আমি যে আমার বাংলাদেশের একজন বা দুইজন আর কি আসলে এখন তারা আমাদের কাছে পিএইচডি তে আসবে আগামী ফেব্রুয়ারিতে, নেক্সট ইয়ারে। তাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে তারা তাদের গবেষণা সহ তারা মাস্টার্স পাশ করেছে। সেই মাস্টার্স পাশ করে সেই গবেষণাটা আমরা এখানে দেখি যে তার গবেষণার মতো করার মতো তার অ্যাবিলিটি রয়েছে কিনা। তো একটি একটি যদি থাম্ব রুল বলি তাহলে আমরা দেখি যে হ্যাঁ, থিসিসে যদি আমরা যদি ধরে নিই যে তার গ্রেড পয়েন্ট যদি 7 ধরি, 7 হচ্ছে যদি হাইয়েস্ট, যদি 7-এর মধ্যে সে যদি 6 পায়, তাহলে আমরা ধরে নেই যে না, থিসিসটা ভালো বা তার গবেষণার আগ্রহ রয়েছে এবং সে গবেষণার জন্য উপযুক্ত। এরপরে কিন্তু আমরা সেই থিসিসটা আমরা দেখব, এই থিসিসটা আসলে কেমন ভাবে হয়েছে, কেমন লিখেছে, এবং থিসিসটা পড়ার পরেই আমরা বুঝে ফেলবো যে আসলে তার গবেষণা বিষয়গুলো লেখার তার যে অভিজ্ঞতা সেটা কেমন। একটু আগেই বলেছি যে লেখার কিন্তু কোনো বিকল্প নেই, আপনার লেখা কেউ লিখে দিতে পারে কিন্তু আপনার লেখাটা আলটিমেটলি আপনাকেই লিখতে হবে। তো আমরা আমরা এটা দেখি। তো এটি যেটা বললাম সেটি হচ্ছে আসলে উচ্চ গবেষণা, পিএইচডির কথাটা বললাম আর কি। কিন্তু এছাড়াও যারা মাস্টার্স ডিগ্রি করতে চায় তাদের জন্যও কিন্তু আমাদের এখানে বা এখানে কিন্তু দরজা খোলা রয়েছে এবং আমি মনে করি যে এটি তাদের পরবর্তী তাদের চাকরি জীবনেও কিন্তু খুব কাজে দেবে। বাংলাদেশে এখন অনেক সরকারি অফিসার তারা বিদেশের একটা ডিগ্রি রয়েছে, প্রায় এখনকার সময়ের যারা ক্যাডার অফিসার তাদের সবারই কোথাও না কোথাও তারা একটি ডিগ্রি রয়েছে। এই ক্ষেত্রে যারা ডিগ্রিটা চুজ করছে তাদেরকে আমি ন্যূনতম 2 বছরের মাস্টার্স ডিগ্রি চুজ করতে বলবো, 1 বছরের নয়। বিভিন্ন দেশে তারা 1 বছরের একটা ছোটখাটো একটা মাস্টার্স ডিগ্রি দিয়ে থাকে।
কিন্তু আসলে এক বছরে কিন্তু একটি মাস্টার্সের গভীরে, বিষয়গুলোর গভীরে যাওয়া যায় না। মানে কিছুটা অল্প একটু শেখা যায়, সঠিকভাবে কোনো কিছু শেখা যায় না, কোনো একটা ডিসার্টেশনও করা যায় না। এই জন্য যারা উচ্চশিক্ষার জন্য আসবে তাদের আমি মূলত 2 বছরের যে কোর্সগুলি, মাস্টার্স ডিগ্রি, সেটিকে আমি তাদেরকে চুজ করতে বলবো। তো এই বিষয়গুলো যখন চুজ করতে হয়, বিশেষ করে আমরা যারা অস্ট্রেলিয়াতে আছি, তাদের এখানে আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে ইংরেজি, এবং ইংরেজিতে সক্ষমতাটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সক্ষমতা অর্জনের জন্য তাকে আমরা প্রথম যে বিষয়টি দেখি সেটি হচ্ছে তার একটি ইংলিশ টেস্ট, আমরা এটাকে আইএলস বলি। সেটা মিনিমাম আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5। এই 5টা আমরা দেখি যে তার কখনো কোনো ব্যান্ডে যেন 6-এর নিচে না থাকে। কিন্তু আসলে কিন্তু এই স্কোরটাই যথেষ্ট নয়, তাকে ইংরেজিতে যথেষ্ট দক্ষ হতে হবে, এবং সত্যি তাকে লিখতে, পড়তে এবং ইংরেজিটা শুনতে কিন্তু খুব, মানে তার হিয়ারিং, মানে লিসেনিং যেটাকে বলে, এটাও খুব দরকার। এই জন্যই বললাম যে শুধু পড়ালেখা নয়, আমাদের আসলে টেলিভিশন দেখা দরকার, আমাদের সবকিছু করতে হবে একই সাথে, যাতে আমাদের সামগ্রিক উন্নয়নটা হয়। তো আমি এই যে বললাম যে আসলে কিন্তু আমাদের যে উচ্চশিক্ষার জন্য মূলত যদি আমি মাস্টার্স এবং পিএইচডি, এই দুইটা কথা বললাম, আন্ডার গ্রাজুয়েটের জন্য আমাদের এখানে বা বিদেশে সুযোগ রয়েছে। এবং আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে খুব বেশি সংখ্যক আমাদের আসে। তারপরে আমি বলবো যে আন্ডার গ্রাজুয়েটে যারা পড়তে আসে তাদের জন্য আসলে এখানে এখানে তাদের মানে শুরুর যে হাই স্কুল পর্যন্ত, হাই স্কুল বলতে আমি কলেজ বলছি বাংলাদেশে, সেখানকার তাদের যে যে তাদের যে রয়েছে যে তাদের গ্রেড পয়েন্টটা, সেটাই বিবেচিত হবে। কিন্তু একই সাথে কিন্তু তার যে ইংলিশের টেস্টটা, সেটি কিন্তু দরকার হবে। সবশেষে আমি এইখানে যেটা বলবো সেটি হচ্ছে যে আমি এখন, যেহেতু আমার একটু একটু আমি সিনিয়র এখানে, আমি এখন আর আন্ডার গ্রাজুয়েট পড়াই না, আমি মূলত পিএইচডি এবং মাস্টার্স এই দুটা লেভেলে আমি এখন পাঠদান করি। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে যে এই ধরনের যে গবেষণার জন্য বাংলাদেশ থেকে যারা আসছে, তারা খুব ভালো করছে, তারা অত্যন্ত ভালো করছে। আমি অত্যন্ত গর্বের সাথে বলছি যে আমাদের বাংলাদেশি ছাত্রছাত্রীরা খুবই মেধাবী। আমি শুরু করেছিলাম যে আসলে মেধা কিছু না, কিন্তু আমি সেইভাবে বলছি যে তারা আসলে কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী তারা। সেই অর্থে আমি বলছি যে তারা খুব কঠোর পরিশ্রমী, এবং একই সাথে তারা কাজও করতে খুব নিষ্ঠার সাথে কাজ করে। এই দুটো কথা আমি বললাম, পরিশ্রম এবং নিষ্ঠা। এবং তারা অত্যন্ত ভালোভাবে তারা এখান থেকে পড়ালেখা করে যাচ্ছে, দেশে ফিরে যাচ্ছে। এবং আমি পরবর্তীতে এমনও অনেকে আছে যাদের সাথে আমি একসাথে এখন কাজ করছি। আসলে আমি শুরু করি একসাথে আমার ছাত্রছাত্রী হিসেবে, পরবর্তীতে আমরা সহকর্মী হয়ে যাই এবং একসাথে আমরা অনেকগুলো কাজ করি, এবং এখন আমরা বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর কাজ করছি আমার প্রাক্তন ছাত্রছাত্রী যারা এখন বর্তমান সহকর্মী তাদের সাথে। স্যার, যারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চায়, বিশেষ করে যারা ফ্রেশার্স, যারা গ্রাজুয়েশন বাংলাদেশে শেষ করেছে বাইরে যেতে চায়, ওদের একটা তো হচ্ছে আপনি যেটা বলেন যে আইএলটিএস এর স্কোরটা দরকার। আপনি বলেছেন অস্ট্রেলিয়ার জন্য হলে 6.5, আর কোন ব্র্যান্ডে যেন 6 এর নিচে না হয়, এটা বলেন। পাশাপাশি আপনি লেখার গুরুত্ব সম্পর্কে আমি দুইবার বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের মাসকরারে যারা সদস্যবৃন্দ এই প্রোগ্রামটা শুনছেন, একটু খেয়াল করুন, ডক্টর তপন সরকার স্যার একাধিকবার উনি এমফাসাইজ করেছেন রাইটিং ক্যাপাসিটির উপরে। লেখা লেখা মানে যে ইংরেজি লেখা বা কোন একটা বিষয় লেখা, তার আপনার লেখার ক্যাপাসিটিটা, যে কোনো একটা জিনিসকে প্রকাশ করতে পারা, হ্যাঁ, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, ওনার একটা বই রোজাবের মা তোকে বলছি, একটা বই সম্ভবত পাবলিশ হওয়ার 15 দিনের মধ্যেই স্টক শেষ, এবং দ্বিতীয় সংস্করণ। ওনার কিন্তু আরো বই আছে। এই যে লেখার একটা শক্তি, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এবং আমাদের শ্রদ্ধেয় ডক্টর তপন সরকার স্যার, উনি নিজে লেখালেখি করেন, ওনার একাধিক বই আছে। ফেসবুকে আমি ওনার সাথে কানেক্টেড, আপনারা দেখছেন তপন সরকার স্যারের নামের সাথে লেখা আছে। এটাই হচ্ছে স্যারের ফেসবুক আইডি। ওখানে গেলেও স্যারের আইডিতে ঢুকলেও দেখবেন স্যার কিন্তু অনেক মোটা মোটা ভলিউমের শক্ত শক্ত সাবজেক্টের বই লিখেন। তো লিখতে পারা আসলে অনেক বড় একটা যোগ্যতা, যে কোনো বিষয়েই স্বাভাবিকভাবে লেখার একটা যোগ্যতা। আমাদের এদিকে সময় দিতে হবে। প্লাস স্যার একটা বিষয় বলেছেন, শুধু একাডেমিক পড়ালেখা নয়, এটার জন্য এক্সট্রা কারিকুলার পড়ালেখা, বিভিন্ন বিষয়ে ইন্টারেস্ট থাকা এবং সেগুলো উপভোগ করা,
আনন্দের সাথে করা, এগুলো আমাদের যে কোনো ক্যারিয়ার নির্মাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। স্যার, আমাদের আলোচনা একেবারে শেষের দিকে চলে আসছি। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আমাদের ইয়াং বন্ধুদের জন্য আপনার সর্বশেষ আজকের জন্য, আশা করি আমরা ভবিষ্যতেও আপনাকে পাবো বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে আপনি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথে। আপনার আজকের মতো আপনার সর্বশেষ পরামর্শটা কি থাকবে যারা ক্যারিয়ার নির্মাণ করতে চায় ভবিষ্যতে, ইমিডিয়েট ফিউচারে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ, এবং অবশ্যই একই সাথে আমি ধন্যবাদ দেই মার্চ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার আমাদের তরুণ তরুণী যারা শুনছেন আজকের প্রোগ্রামটা, যারা খুব দ্রুত ক্যারিয়ারে প্রবেশ করতে চায়, আমাদের এখানে কয়েকটা পরীক্ষা আপনি তো বলেই ফেলেন স্যার, করোনা পরিস্থিতির কারণে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কম্পিটিটিভ এক্সামিনেশন, বিগ পাবলিক চাকরির জন্য অনেক বড় বড় কয়েকটি এক্সামিনেশন আমাদের এখানে আজকে আছে। 41st বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আছে, অনেকগুলো ব্যাংকের একটা সমন্বিত পরীক্ষা আছে, এগুলো আমাদের এখানে আটকে গেছে। তো এই সময়ে স্যার, এই করোনা পরিবেশে এটা পড়ালেখার জন্য একটা সুযোগ কিনা আমাদের? এই যে বাইরে যেতে হয় না, স্বাস্থ্যবিধি মানার কারণে আমাদের তো অনেকটা বাসার মধ্যে কনফাইন থাকতে হয়, এরকম স্যার অনেকেই বলে যে এটা অনেক বড় ধরনের একটা সুযোগ নিজেকে প্রস্তুত করে নেওয়ার জন্য পড়ালেখা। এরপর যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য অনেক বাইরের বইটিও পড়তে পারে না সিলেবাসের বাইরে, তাদের জন্য সুযোগ। যারা ইংলিশে স্কিল নিয়ে আসতে চায় তাদের জন্য সুযোগ। যারা ম্যাথমেটিক্সে ভালো করতে চায় তাদের অনেক সময় আছে এটা নিয়ে কাজ করার জন্য। এই বিষয়টা আপনি কি বলবেন স্যার? ধন্যবাদ, এবং একই সাথে আমি ধন্যবাদ দিচ্ছি মার্চ ফরওয়ার্ডকে, তারা আমাকে এ ধরনের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। আসলে এই যে তরুণ জনগোষ্ঠী কে আমি খুব ভালোবাসি, এবং তাদের কাছে রিচ করার জন্য এরকম একটি প্ল্যাটফর্ম আমার খুব পছন্দ হয়েছে। আমার নিজেরও হয়তো ইচ্ছা ছিল, কিন্তু আমার পক্ষে এরকম প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হয়নি, বাইরে থাকি। কিন্তু সত্যি বলতে কি, এর মাধ্যমে হয়তো আমি হয়তো যুক্ত হয়ে গেলাম এই প্ল্যাটফর্মে। এই সর্বশেষ যে সুন্দর যে প্রশ্নটি, সেটি কিন্তু খুব একটি কঠিন প্রশ্ন বটে, যে কি করলে আমাদের হবে। আমি যে অ্যাপ্রোচটা আপনাদেরকে প্রথমে বলেছি, যেহেতু আমি আসলে এখন এক স্ট্র্যাটেজিক, আমি এখন বলতে চাই যে আমাদের সবই আছে, কিন্তু আমি প্রথম যে বিষয়টা আমাদের এমবিএ স্ট্র্যাটেজি করছে পড়ায়, সেটি হচ্ছে যে ধরুন কোম্পানি এ এবং কোম্পানি বি, এবং কোম্পানি এ এবং কোম্পানি বির সবকিছু একই সমান আছে, কিন্তু কেন কোম্পানি এ ভালো বেশি প্রফিট করছে? একই সময় যদি আপনার কথা বলি, ধরুন দুইজন ইন্ডিভিজুয়াল, তারা দুইজনই গ্রাজুয়েট, একজন চাকরি পাচ্ছে এবং একজন চাকরি পাচ্ছে না, কেন আরেকজন পাচ্ছে না? এটার জন্য হয়তো আপনি বলবেন যে হ্যাঁ, তার আদার ফ্যাক্টর রয়েছে, তার মামা রয়েছে, বা এগুলো বাদ যদি দিই, তারপর আমি মনে করি একজন মোর স্ট্র্যাটেজিক দেন আদার। এই স্ট্র্যাটেজিক হওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এবং সেই স্ট্র্যাটেজিক হওয়ার জন্য আপনার যা যা দরকার আপনি সেটা করবেন। এখন আপনি কি করে স্ট্র্যাটেজিক হতে পারেন? প্রথম নাম্বার, স্ট্র্যাটেজিক হওয়ার জন্য আপনাকে নিজেই বুঝতে হবে যে কোন কোন বিষয়টা আপনার কিন্তু দুর্বলতা রয়েছে, যেটাকে আমরা একটা অ্যানালাইসিস বলি, সোয়াট অ্যানালাইসিস, যে আপনার অ্যানালাইসিস করে আপনি নিজেই দেখবেন যে আপনার স্ট্রেংথ কোনটা এবং উইকনেস কোনটা। আপনি নিজেই পারবেন, আর কেউ নয়, আপনি নিজেই পারবেন যে আপনার স্ট্রেংথ এবং উইকনেস কোনটা কোনটা আছে। প্রথম স্ট্র্যাটেজি যেটা আপনার হওয়া উচিত, সেটি হচ্ছে আপনার উইকনেস যে এরিয়াগুলো আছে, সেটা যদি আপনার পাবলিক স্পিকিং থাকে, সেটা যদি আপনার রাইটিং থাকে, তাহলে আপনি সেই বিষয়গুলো আপনি সেখান থেকে বাড়ান। সেই বিষয়গুলো কি করে উতরানো যায় সেটা আপনি দেখুন। হয়তো আপনার স্ট্রেংথ রয়েছে ম্যাথমেটিক্সে, কিংবা আপনার স্ট্রেংথ রয়েছে আন্তর্জাতিক বিষয়, সেটা আপনার রয়েছে। এ ধরনের একটি মানে কম্পিটিটিভ পরীক্ষায় মনে করবেন যে আপনার কিন্তু এভারেজ নাম্বারটাই কিন্তু যোগ হয়। কোনো একটা সাবজেক্টে আপনি খুব ভালো করলেন, 100 পেয়ে গেলেন, কোনো একটা সাবজেক্টে আপনি খুব খারাপ পেয়ে গেলেন, এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। আপনার সেকেন্ড স্ট্র্যাটেজি যেটা হওয়া উচিত, সেটি হচ্ছে যে আপনি যেন সবকিছুতে অ্যাটলিস্ট একটা এভারেজ 60-70% মার্কস, আমি একটা ধরে নিলাম আর কি, এরকম যে স্ট্র্যাটেজিটা আমি নিয়েছি। আমি কোনো কিছুতেই খুব বেশি ভালো না, আমি মনে করেছি যে না, আমি যদি এরকম মানের একটি কাজ করতে পারি বা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমি কোথাও না কোথাও আমি থাকতে পারবো। হ্যাঁ, ইমরান নাজির, আপনি সঠিক কথাই বলেছেন, সোয়াট একটা কথা যেটা, সেটা থার্ড যেটা আপনি আমরা যেটা ম্যানেজমেন্ট পড়াই এখন, সেটিতে বলি যে প্রতিটা কাজের জন্য আপনার মানে প্ল্যানিং, বা পি ফর প্ল্যানিং, এবং আপনার কিন্তু একই সাথে আপনার লিডারশিপ দরকার।
প্ল্যানিং হলেই কিন্তু আপনার হবে না, আপনার লিডার হতে হবে। আপনার তারপরে আসছে অর্গানাইজিং। আপনি প্ল্যানিং করলেন ভালো এবং খুব লিডারশিপে ভালো, কিন্তু আপনি অর্গানাইজেশন করতে পারছেন না, কখন কোনটা করবেন, কি পড়বেন কি পড়বেন না, সেটা কিন্তু আপনার হবে না। এবং ফাইনালি আপনার কন্ট্রোলিং, আপনাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে যে আপনি কিভাবে আপনি কি চাচ্ছেন বা কিভাবে আপনি কোনটা আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন। তো এই স্ট্র্যাটেজি যেটা বলি বা বললাম, আমি সব স্ট্র্যাটেজি গুলো তো আর আজকে হুট করে বলতে পারবো না, তবে আপনাকে স্ট্র্যাটেজিক হতে হবে আপনার আপনার কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো এখন যারা আপনারা শুনছেন, সেখানে আমি এই যেটা লিখেছি যে আপনার স্ট্রেংথ, উইকনেস এটা বুঝুন এবং আপনার উইকনেস গুলোকে আপনি স্ট্রেংথে রূপান্তরিত করার চেষ্টা করুন। এটি এক রাতে হবে না, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, আপনার এর জন্য একটি দীর্ঘ সময় দরকার হবে। এবং তখনই কিন্তু আপনার একটা যে সমন্বিত ভাবে আপনি যে বেড়ে ওঠাটা, ব্যালেন্সড আপনার যে বেড়ে ওঠাটা বা জ্ঞানের গভীরতা, সেটি আপনার তখন আপনার হবে। স্যার অনেক 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 ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে শুনলাম। আমাদের বন্ধুরা স্যার আজকে কয়েকটা বিষয়ে বারবার ফোকাস করেছেন, আমার মনে হয় সেটা হচ্ছে, আমি যদি ভুল না বুঝি, একটা হচ্ছে প্ল্যানিং দরকার, আবার প্ল্যানিংটা বাস্তবায়নের জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার, এবং স্যার বলেছেন নলেজ বৃদ্ধি করতে হবে। যে কোনো পড়ালেখার মাধ্যমে আমরা অনেকেই আছি শুধু সিলেবাস মুক্ত পড়ালেখা করি। আসলে সিলেবাস মুক্ত হচ্ছে সিলেবাসের বাইরে জিনিসগুলো করলে সিলেবাসের বিষয়গুলো আরো ভালোভাবে অনুধাবন করার একটা সুযোগ হয়। আমরা অনেক সময় পাঠ্যসূচিতে যেগুলো পরীক্ষা আসবে ওই গদ্য কবিতা এগুলো পড়তাম, কিন্তু দেখা যায় এর বাইরে যারা এগুলো পড়তেন তাদের রেজাল্ট হতো ভালো। প্রয়োজনের সাথে অপ্রয়োজনীয় যেগুলো সেগুলো যখন আপনার যুক্ত হবে, তখন আপনি প্রয়োজনটা অনেক বেশি ফোকাস করতে পারবেন, প্রয়োজন সম্পর্কে আপনি অনেক ভালো করতে পারবেন। প্লাস স্যার বাইরে পড়ালেখার বিষয়ে কি বিষয়গুলো আমাদের দরকার, আমাদের প্রস্তুতিটা দরকার, এবং খুবই চমৎকার দুটা বিষয় আমার নিজের খুবই পছন্দ হয়েছে। একটা হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি, আমি নলেজ বৃদ্ধির মাধ্যমে নিজেকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাই যাতে লোকজন আমাকে চায়। আমি চাকরি খুঁজছি ঠিক আছে, কিন্তু আমি নিজেকে যোগ্য করলে অনেক চাকরি আমাকে খুঁজবে, এই বিষয়টা। প্লাস স্যার যেটা বলেছেন রাইটিং স্কিল ডেভেলপ করা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই যে কোনো একটা পয়েন্টে যদি আপনি আজকে অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন এগুলোর গুরুত্ব সম্পর্কে এবং সেভাবে নিজেকে সাজান, তাহলে সেক্ষেত্রে আসলে আমি দুর্বল বলে চিৎকার করলে কিন্তু কোনো সমাধান হবে না। এই দুর্বলতা কাটানোর জন্য আপনার কাজ করতে হবে, নিজের স্ট্রেংথ বোঝা, অপরচুনিটি বোঝা, আবার নিজের উইকনেস স্টাডি করা, থ্রেট স্টাডি করা, এবং সেগুলোর জন্য ওয়েল প্ল্যান নিয়ে সামনে আগানো, এই বিষয়গুলো আমাদের অনেক জরুরি। আমরা শ্রদ্ধেয় ডক্টর তপন সরকার স্যারকে পেয়ে মাস ফরওয়ার্ডের পক্ষ থেকে স্যারকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি স্যার ভবিষ্যতে আমরা আপনাকে পাবো, আপনার কাছ থেকে অনেক কিছুই শোনার আমাদের আছে, এবং আশা করি আপনার সেই সময়টুকু আমরা পাবো। আজকে স্যার আলোচনাটাকে দীর্ঘায়িত করছি না, এমনিতে আমাদের 1 ঘন্টা সেশন 1 ঘন্টা নিয়ে ফেলেছি। প্লাস স্যার আপনার জন্য বড়দিনের একটা মেগা আয়োজন, সেটাতে আপনি আপনার পরিবার সহ সকলে সামিল হন। আপনার যে মেয়ে লয়ার সুপ্রিম কোর্টের অস্ট্রেলিয়ার, তার জন্য আমাদের শুভেচ্ছা থাকলো, পরিবারের জন্য শুভেচ্ছা থাকলো। আপনাকে সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই স্যার, এখানে শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সকলের খুব সুন্দর এবং মঙ্গলময় জীবন কামনা করি এবং আশা করি আগামী বছরটি আমাদের সকলের জন্য ভালো একটি বছর হবে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, ধন্যবাদ।